আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি স্বপ্নদ্রষ্টা প্রেজেন্ট সোশ্যাল টক উইথ স্বপ্নদ্রষ্টাতে। আম, আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলবো বা আজকে আমরা স্বপ্নদ্রষ্টাতে যে বিষয়টা নিয়ে লাইভ সেশনটি আয়োজিত হতে যাচ্ছে, সেই বিষয়টি হচ্ছে আসলে পরিবেশ। পরিবেশ নিয়ে আমাদের সচেতনতার কমতি নেই, পরিবেশ নিয়ে আমরা কথাবার্তাও কম বলি না, পরিবেশ নিয়ে আসলে আমাদের কাজ করারও কোনো কমতি নেই। আমরা সকলেই কাজ করে যাচ্ছি পরিবেশ নিয়ে, আমাদের অসংখ্য মানুষ আসলে কাজ করে যাচ্ছে পরিবেশ নিয়ে। তো সেই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের আজকের এই আয়োজন। তো আমি আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি স্বপ্নদ্রষ্টা প্রেজেন্ট সোশ্যাল টক উইথ স্বপ্নদ্রষ্টাতে। আজকে আমাদের সঙ্গে আছেন ইকো নেটওয়ার্ক অর্গানাইজেশন থেকে ইকো নেটওয়ার্কের ফাউন্ডিং প্রেসিডেন্ট অ্যান্ড সিইও শাইম আহমেদ মৃধা ভাই, এবং আমাদের সঙ্গে আছেন বিইউএফটি থেকে ইকো নেটওয়ার্কের ক্যাম্পাস অ্যাম্বাসেডর সঞ্জিত তারিম ইফতি ভাই। ইকো নেটওয়ার্ক যে বিষয়টা নিয়ে আসলে কাজ করা শুরু করেছে, গোষ্ঠীকে আসলে আম, পরিবেশ সম্পর্কে সচেতন করা, পরিবেশ নিয়ে আসলে বর্জনীয় বিষয়গুলো সম্পর্কে জানানো। তো এই বিষয় থেকে ইকো নেটওয়ার্কের উৎপত্তি। আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো, যে পরিবেশ, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সংকট এবং আমাদের করণীয় বর্জনীয়। আমি স্বাগতম জানাচ্ছি আমাদের প্রধান অতিথি এবং প্রধান বক্তা শামীম আহমেদ মৃধা ভাইয়া, ফাউন্ডার এন্ড সিইও ইকো নেটওয়ার্ক। ভাইয়া আসসালামু আলাইকুম and স্বাগতম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি। আমি ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য এবং এই অনুষ্ঠানে আমাকে গেস্ট হিসেবে আমন্ত্রণ জানানোর জন্য। জি, স্বাগতম জানাচ্ছি ইকো নেটওয়ার্কের ক্যাম্পাস অ্যাম্বাসেডর অ্যান্ড বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজিতে কাজ করে যাওয়া একজন ডেডিকেটেড মেম্বার সঞ্জিত তাহারিম ইফতি ভাইয়া। ইফতি ভাইয়া স্বাগতম আপনাকেও। হ্যাঁ, ধন্যবাদ নাহিদকে আমাকে ইনভাইট করার জন্য, এবং ধন্যবাদ স্বপ্নদ্রষ্টাকে আমার একটা ভালো উদ্যোগ নেওয়ার জন্য। জি, আসলে আজকে আমরা যে দিনগুলো পার করছি, অনেকদিন যাবত আমরা ঘরবন্দি দিন পার করছি, অনেকদিন যাবত আসলে আমরা কোয়ারেন্টাইন মোমেন্ট পার করছি। তো কেমন যাচ্ছে আসলে আপনাদের এই দিন? আপনারা কেমন আছেন দুজন? জি, এই মুহূর্তে কোয়ারেন্টাইন সময়তে আমাদের মতো ফ্যামিলি, যারা মধ্যবিত্ত ফ্যামিলি যারা আছি, তারা মোটামুটি সচ্ছল বা কোনো মতে আমরা দিন পার করতে পারলেও যারা সমাজে নিম্নস্তরের যে মানুষজন রয়েছে, যারা দিনে এনে দিন খায়, তারা কিন্তু ভালোভাবে থাকছে না, ভালোভাবে সময়গুলো কাটাতে পারছে না। তারা ক্ষুধা মন্দা থেকে শুরু করে বিভিন্ন ভাবে বিভিন্ন সমস্যার সমাধান সম্মুখীন হচ্ছে। কারণ হচ্ছে যে তারা অনেকে, যারা যেমন আমরা যদি রিক্সাওয়ালা কিংবা দিনে এনে দিন খায় যারা আছে, তাদের যদি তাকাই, তারা কিন্তু তাদের যে খাবার আহরণের যে সোর্সটা এবং ইনকামের যে সোর্সটা, সেটা বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে ভালো থাকতে পারলেও তাদের জন্য চিন্তা করলে আমরা অবশ্যই সামাজিক ভাবে যারা আমরা চিন্তা ভাবনা করি এবং এই নিয়ে আমরা কাজ করি, তারা কিন্তু ভালো থাকছি না। জি, আমি আসলে চলে যেতে যাচ্ছি যে ইকো নেটওয়ার্কের ফাউন্ডার এন্ড সিইও শামীম আহমেদ মৃধা ভাইয়ের কাছে, যে ভাইয়া আপনি কেমন আছেন, আপনার দিন কেমন যাচ্ছে? হ্যাঁ, এই প্রশ্নের উত্তরটা যদি আমি দিতে চাই ব্যক্তিগতভাবে যদি বলি, তাহলে হয়তো যে ভালোই আছি। বিকজ হচ্ছে যে আমরা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পর থেকে আসলে এতটা টাইম ফ্রি ভাবে পাই না যে আমরা ফ্যামিলির সাথে যে টাইম স্পেন্ড করব। সো এরকম করোনা আমাদের জন্য এরকম একটা অপরচুনিটি ক্রিয়েট করে দিয়েছে, যেটা আমরা ফ্যামিলিকে টাইম দিতে পারতেছি। বাট এটা তো আমরা নিজেদের পার্সপেক্টিভে বললাম, বাট আমি যদি আলটিমেটলি একটা গ্লোবাল পার্সপেক্টিভে যদি বলি বা সমাজের বাকি মানুষদের কথা যদি বলি, তাহলে চিফলি যেরকমটা বলবো যে আমরা হয়তো যারা একটু আর্থিকভাবে স্বাবলম্বী বা একটু ভালো ইয়েতে আছি, তারা হয়তো ভালোভাবে এখন খুব টাইমটা এনজয় করতেছে বা ফ্যামিলিকে টাইম দিচ্ছে। বাট যারা সমাজের দরিদ্র মানুষগুলো, তারা কিন্তু খুব বাজে একটা টাইম পাস করতেছে এবং তাদের ইভেন তাদের খাবার যে ম্যানেজ করতেও তাদেরকে অনেক বেশি প্রবলেম ফেস করতে হচ্ছে। আবার যদি আমরা জি, আরেক দিক দিয়ে বলি, যে এই করোনার জন্য কিন্তু আমাদের পরিবেশেরও কিন্তু অনেকটা ভালো একটা অবস্থা চলে আসছে। নেচার কিন্তু নিজে থেকেই তার যে কম্পোনেন্টস গুলো আছে, সেগুলোকে একটা সাস্টেনেবল একটা ইকোসিস্টেম, যে ইকোসিস্টেমটা আছে সেটার মধ্যে কিন্তু একটা ব্যালেন্স ক্রিয়েট করে নিয়েছে। তো আলটিমেটলি যদি বলি যে ব্যক্তিগত ভাবে হয়তো ভালো আছি, বাট পরিবেশ হয়তো ভালো আছে, বাট পরিবেশের যে মানুষগুলো তারা কিন্তু ভালো নেই। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জি, এটাই। আসলে হ্যাঁ, আমরা আসলে অনেকে অনেক রকম ফ্যামিলি থেকে বিলং করি, এন্ড হচ্ছে আমরা এক একজন এক এক বিষয়ে। তো আমরা আসলে যদি ওভারঅল চিন্তা ভাবনা করি যে আসলে আমাদের সমাজটা ভালো নেই, আমাদের দেশের মানুষগুলো আসলে ভালো নেই, অধিকাংশ মানুষ আসলে একটা সমস্যার মধ্য দিয়ে দিন পার করছে। তো আমরা সেদিকেও যাব। তো আমরা
ভাইয়ার কাছে আবার একটু জানতে চাচ্ছি যে আসলে মানুষ তো সমাজে অনেক দিক থেকেই পিছিয়ে আছে, সমাজে তো অনেক কিছুরই ল্যাকিংস আছে, সমাজে অনেক কিছু নিয়ে আমাদের দায় দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। তো আপনি ঠিক পরিবেশ নিয়েই কেন আসলে কাজ করা শুরু করলেন, বা পরিবেশ নিয়েই কেন আসলে কাজ করার চিন্তা ভাবনাটা আসলো? এটা এটা আসলে হচ্ছে আমরা আসলে আমাদের সমাজে যত উন্নতি হোক, সমাজের যত কম্পোনেন্টস থাকুক, সমাজে তো হচ্ছে যে আমরা অনেক কিছু নিয়ে চিন্তা ভাবনা করি, অনেক কিছু ম্যাটার করে, এখানে ইকোনমি একটা ম্যাটার, ডেভেলপমেন্ট একটা ম্যাটার, বাট সবকিছুই কিন্তু আমাদের পরিবেশের একটা পার্ট। সো আমরা কিন্তু পরিবেশকে বাদ দিয়ে কোনো কিছু চিন্তা করতে পারবো না। তো এটা একটা জি। রিজন ছিল। আর একটা রিজন হচ্ছে যে আমি যদি ফ্র্যাঙ্কলি বলি, আমি হচ্ছে এনভায়রনমেন্টাল সায়েন্সের স্টুডেন্ট হিসেবে যখন আমি 2016 সালে ভর্তি হয়েছি বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে, তখন হচ্ছে যে যেহেতু আমি এনভায়রনমেন্টাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, তো আমার মাথায় একটা জিনিস আসতেছিল সবসময়, যে আমি যেহেতু পরিবেশ নিয়ে পড়াশোনা করতেছি, পরিবেশ সম্পর্কে এত কিছু নলেজ গ্যাদার করতেছি, বাট আলটিমেটলি যদি আমি সেই নলেজটা মানুষের সাথে শেয়ার করতে না পারি, বা সেই যে সেটার জন্য একটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বা প্র্যাকটিক্যাল যে কাজগুলো সেগুলো যদি করতে না পারি, তাহলে কিন্তু আমার নলেজ যে আমি গ্যাদার করতেছি সেই নলেজের কিন্তু তেমন একটা ইউজ যদি না করতে পারি, তাহলে তো সেটার কোনো মূল্য থাকলো না। তো সেই জি। চিন্তা জি। থেকে আমি তখন 2018 সালে আমার কিছু ফ্রেন্ডদেরকে নিয়ে আমি আসলে এরকম একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চেয়েছিলাম, যেখানে হচ্ছে সব মানুষরা পরিবেশ, যারা পরিবেশ নিয়ে কাজ করে করতে চায় বা পরিবেশ নিয়ে চিন্তা করে, পরিবেশের ভালোর জন্য কিছু করতে চায়, তাদের সবাইকে নিয়ে আমরা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করতে চাই এবং পরিবেশ নিয়ে কাজ করতে চাই। অসাধারণ। জি। আসলে এটা অসাধারণ ছিল, এবং এই পেছনের গল্পগুলো আসলে অনেক সুন্দর হয়। তো আমি একটু সঞ্জিত আর মিফতি ভাইয়ের কাছে চলে যেতে চাচ্ছি যে ভাইয়া, আপনি হচ্ছে জি। অসংখ্য অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, অনেক জায়গায় আপনি লিড দিচ্ছেন, অনেক জায়গায় অনেক নেতৃত্ব দিচ্ছেন, এবং অনেক অর্গানাইজেশনেই কাজ করছেন। তবে সব থেকে বেশি আসলে আপনাকে দেখা যায় পরিবেশ নিয়ে কাজ করতে ইকো নেটওয়ার্কের একজন ডেডিকেটেড মেম্বার এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডরও আপনি। তো আপনি এই ইকো নেটওয়ার্কেই কেন আছেন, বা ইকো নেটওয়ার্ক এই অর্গানাইজেশনটা যে কাজ করে যাচ্ছে পরিবেশ নিয়ে, এখানেই কেন আমাদের কাজ করা উচিত? আসলে আমি শুরু থেকেই হচ্ছে পরিবেশ এবং মানব সেবা যে যে মূলক যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলোতে সবসময় আমি ডেডিকেটেড ছিলাম, সেগুলো নিয়ে কাজ করতাম। বাট আমি সবসময় একটা প্ল্যাটফর্ম চেয়েছিলাম যেখান থেকে আসলে একলা তো কিছু করা যায় না, তবে একটা প্ল্যাটফর্ম চেয়েছিলাম যেটার মাধ্যমে আমরা সমাজের এবং আমাদের দেশের যে পরিবেশ নিয়ে যে কার্যক্রম মানে পরিবেশ নিয়ে যে কাজগুলো রয়েছে সেগুলো আমরা করতে পারবো। তো সেই হিসেবে আসলে দেখুন যে আমাদের বর্তমানে যে আমাদের যে বেসিক নিড গুলো আছে, খাদ্য, বস্ত্র, বাসস্থান কিংবা অন্যান্য যে বেসিক নিড গুলো রয়েছে সবগুলোর সাথে কিন্তু পরিবেশ রিলেটেড। তো আমরা জি। সেইখান থেকে যদি আমি নিজে নিজে পার্সোনাল চিন্তা করি যে আমরা যদি রুট লেভেল থেকে আমরা যদি আমাদের পরিবেশটা যদি না ঠিক করতে পারি, সেক্ষেত্রে আমাদের বেসিক নিড থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা জিনিসে সেটার একটা পে ব্যাক এবং একটা হ্যাম্পার হবে। মূলত সেটা চিন্তা করে এবং আমার নিজের ইচ্ছা বা নিজের একাগ্রতা থেকে চিন্তা করে আমি কোনাটাতে যুক্ত হয়েছি এবং পরিবেশ নিয়ে কাজ করছি। জি। অসম্ভব আসলে এই অনুপ্রেরণার গল্পগুলো, এবং আসলে এই বিষয়গুলো আসলে অনুকরণীয় আদর্শ হয়ে যায় একসময়, যে আসলে আমাদের পরিবেশ নিয়ে কাজ করা উচিত, পরিবেশ নিয়ে আসলে চিন্তা করা উচিত। সমাজে জি অনেক জি। দিক থেকেই আসলে পরিবেশটার সঙ্গে জড়িত। এই পরিবেশ যদি ঠিক থাকে, আসলে আমরাও সবকিছু ঠিক রাখতে পারি। তো এই শামীম ভাইয়া, তো আপনার কাছে যদি ইকো নেটওয়ার্ক প্রতিষ্ঠার পেছনের গল্পটা জানতে চাই, যে আসলে ইকো নেটওয়ার্ক যখন তৈরি হচ্ছে, বা একদম যখন আপনারা এটা ফাউন্ডিং হলে, তখনকার গল্পগুলো আসলে একটু বলতেন যদি। তখনকার গল্প যদি আমি শেয়ার করতে চাই, তাহলে হচ্ছে যে আসলে আমার অনেকগুলো নাম বলতে হবে যারা শুরু থেকে ছিল জি। আমার সাথে। আমি আসলে এখানে মনে করতে চাচ্ছি এমিতা খানম ঐশী, নাফিয়া সিমকি, তারপর হচ্ছে যে কাউসার, রথি, তারপর হচ্ছে আহ, সিফাত, এরকম আরো অনেকে ছিল আমার সাথে, যারা হচ্ছে শুরু থেকে তাদের সাপোর্ট ছিল বলেই কিন্তু আজকে এরকম একটা পজিশনে আমরা আসতে পেরেছি। জি। 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 তো এই জিনিসটা হচ্ছে যে সকলে যখন একটা অর্গানাইজেশন শুরু করে তখন কিন্তু অনেক টাফ একটা সিচুয়েশন তাদেরকে হ্যান্ডেল করতে হয়, বা একটা টাফ কন্ডিশন পার করেই কিন্তু একটা অর্গানাইজেশন ক্রিয়েট করতে হয়। তো এই জিনিসটা আমার আসলে নিজের একটা অর্গানাইজেশন ক্রিয়েট করার এক্সপিরিয়েন্স কিন্তু আগে ছিল না। এটাই হচ্ছে আমার ফার্স্ট একটা এক্সপিরিয়েন্স যখন আমি নিজের একটা অর্গানাইজেশন ক্রিয়েট করতে চেষ্টা করেছি। তো এখানে যে জিনিসটা একটা জিনিস সবসময় বলতে হবে, সেটা হচ্ছে যে ডেডিকেশনটা অবশ্যই থাকতে হবে এখানে। প্রত্যেকটা কাজের শুরুতেই অনেক বেশি বাধা থাকবে, অনেক বেশি নেগেটিভ কথাবার্তা থাকবে, অনেকে সাপোর্ট করবে, অনেকে সাপোর্ট করবে না, এটা জি। খুবই জি। নর্মাল জি। একটা জিনিস। তো এই সবকিছুর সাথেই সবকিছুকে ফেস করেই যদি আমি সেই নিজের ডেডিকেশনটা, নিজের পাশের যারা আছে, যারা কনস্ট্যান্ট সাপোর্ট হিসেবে থাকে, ওদের
ডেডিকেশনটা যদি থাকে সেই লেভেলের, তাহলে একটা অর্গানাইজেশন গঠন করা যায়, একটা পজিশনে আনা যায়। এর একটা পারফেক্ট এক্সাম্পল হতে পারে ইকো নেটওয়ার্ক। আমি যদি বলি যে আসলে প্রথম দিকে অনেকেই ইকো নেটওয়ার্ককে সাপোর্ট করতো না, বা অনেকেই ভাবতো যে ইকো নেটওয়ার্ক এটা মানে কি, হয়তো ভাবিনি যে কোনোদিন যে এরকম একটা হ্যাঁ, পজিশনে যাবে, হয়তো আমরা এখনো এরকম একটা পজিশনে যাইনি। বাট তবুও আমি যে জিনিসটা বিলিভ করি যে ইকো নেটওয়ার্ক হয়তো গত 2 বছরে এমন একটা পজিশনে চলে আসছে যেটা সমীহ করার মতোই। অবশ্যই যে কেউ ইচ্ছা করলে এরকম হঠাৎ করে করতে পারবে না, বাট এটার পিছনে আসলে অনেক গল্প আছে, অনেক অনেক মানুষের ডেডিকেশন আছে। আমি জি যে জি, নামগুলো অনেক বললাম মানুষের ডেডিকেশন, অবশ্যই তারা অনেক ছিল। মানুষের এরপর আত্মত্যাগ নতুন করে আসলে আরো জড়িত। অনেক মেম্বার ছিল, জুনিয়র মেম্বার ছিল, অমিত, সামিরা, তারপর আবদাল, রিনভি, আর অনেক নাম ছিল। অনেক মানুষের, অনেক মানুষজন নিয়েই হচ্ছে আমাদের অর্গানাইজেশনটা শুরু। জি, আসলে আপনাকে আমার পক্ষ থেকে এবং সকলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং শ্রদ্ধা জানাতে যাচ্ছি যে এইরকম একটা অর্গানাইজেশন প্রতিষ্ঠা করার জন্য, যা আসলে সমাজ, দেশ এবং পুরো বিশ্বের পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন আহ জেলায় জেলায় আপনাদের শাখা রয়েছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে আসলে আপনাদের শাখা রয়েছে, আপনারা কাজ করে যাচ্ছেন গর্বের সঙ্গে। তো এই যে পরিবেশ নিয়ে কাজ করার এই অর্গানাইজেশনটা এখন প্রায় 2 বছরের বেশি হয়ে গিয়েছে। তো ইফতি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ভাইয়া, আপনার এই জয়েন করার গল্পটা, এখানে জয়েন করলেন এবং সেই সময়ের গল্পগুলো। আমার গল্প করার জয়েন্টটা শুরু করতে হলে আমরা মূলত আমি বিএফসি থেকে প্রথম আমি শুরু করি, যাত্রা শুরু করি হচ্ছে 2018 সালে। ইকোনাইটকে আমি জয়েন করি। মূলত এই ক্ষেত্রে আমার বলতে হলে যে আমি ইকোনাইটকে প্রথম থেকে তারা হচ্ছে যে সোশ্যাল নেটওয়ার্কিং খুব ভালোভাবে যুক্ত ছিল এবং তারা খুব ভালোভাবে প্রচারণা করতো তাদের কার্যক্রমগুলো, অন্যান্য কার্যক্রমগুলো। সেখান থেকে মূলত তাদের কার্যক্রমগুলো দেখার মাধ্যমে আমার যেহেতু আগে থেকে আমার ইচ্ছা ছিল যে পরিবেশ রিলেটেড এবং পরিবেশ নিয়ে কোনো কাজ করা, সেটা 2018 সালে তাদের একটি কার্যক্রমের মাধ্যমে আমি হচ্ছে তাদের কাজ পেজ এবং তাদের যে অর্গানাইজেশন সম্বন্ধে জানতে পারি। এরপর আমি যুক্ত হই। সেই ক্ষেত্রে অবশ্যই আমার প্রথমে স্মরণ করতে হবে যে আমার বান্ধবী যে নাফিয়া সিমকিকে, যার মাধ্যমে আমার ইকোনেটরকে জয়েন করা এবং দেখা। এরপর আমাদের এর মাধ্যমে জয়েন করার পরে 2018 সালে খুব সম্ভবত আগস্ট মাসে হচ্ছে আমরা বিএফসি থেকে আমাদের ইকোনেটারিকের কার্যক্রমটা শুরু করি এবং হচ্ছে অফিসিয়ালি আমি বিএফসির ক্যাম্পাস অ্যাম্বাসেডর ভাবে নিযুক্ত হই। এরপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমাদের কার্যক্রম বাড়তে থাকে ইকোনেটওয়ার্কের সাথে, সেই সাথে সাথে আমাদের বিএফসিরও ইকোনেটওয়ার্ক বিএফসির কার্যক্রম বাড়তে থাকে। সেই সাথে আমরা বিএফসিতে অনেক মানুষের সাপোর্ট পেয়েছি। সেতে বর্তমানে আমাদের বিএফসিতে প্রায় 50 জন রেজিস্টারকৃত ইকোনেটওয়ার্কের মেম্বার রয়েছে, যারা হচ্ছে সব সময় ইকোনেটওয়ার্কের সাথে অসাধারণ। রয়েছে এবং বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছে। জি, দ্যাট ইজ অ্যামেজিং। ভাইয়াকে আসলে অসংখ্য ধন্যবাদ যে এরকম অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত থাকার জন্য। আমরা একটু দর্শকদের দিকে চলে যেতে চাই, যে অনেক দর্শকবৃন্দ আমাদের সঙ্গে যুক্ত আছেন। আসফা শিকদার, রেফাজ আহমেদ, সঞ্জীব মাহেদি, সাবির আহমেদ, নুসরাত জাহান রিমি, জান্নাতুল ফেরদৌস, লাবণ্য, জেসি খান, আফিয়া তাসনিম, আপনাদের সবাই সালাম জানিয়েছেন এবং শুভকামনা জানিয়েছেন আজকে লাইভ সেশনটিতে জয়েন করার জন্য। তো আপনাদের সকলকে আবারও স্বাগতম জানাচ্ছি স্বপ্নদ্রষ্টা প্রেজেন্ট সোশ্যাল টক উইথ স্বপ্নদ্রষ্টাতে, যেখানে আজকে আমাদের এই সেশনের টাইটেল হচ্ছে পরিবেশ, অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সংকট উত্তরণের উপায় এবং আমাদের দায়িত্ব কর্তব্য। তো এই যে আমাদের দায়িত্ব কর্তব্য, সেই বিষয়গুলো আমরা যার কাছ থেকে শুনবো সে হচ্ছে আমাদের ফাউন্ডিং সিইও এবং ফাউন্ডিং প্রেসিডেন্ট ইকো নেটওয়ার্ক, শামীম আহমেদ মৃধা ভাইয়া। তো মৃধা ভাইয়ের কাছে যদি জানতে চাই যে ইকো নেটওয়ার্কের বর্তমানের যে কার্যক্রমগুলো, বা আপনারা এই করোনা পরিস্থিতি মোকাবেলায় বা এই করোনা পরিস্থিতির সময় অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন, সেই বিষয়গুলো আসলে একটু জানতে চাচ্ছি। হ্যাঁ, এখন যদি আমি বলি তাহলে হচ্ছে আমাদের বর্তমানে এখন একটা ইভেন্ট হচ্ছে, সেটা হচ্ছে যে আমরা চাচ্ছি যে পরিবেশের তো অনেক ব্যালেন্স একটা ক্রিয়েট হয়েছে এই করোনা কন্ডিশনের কারণে, যেটা আমি মেনশন করেছি শুরুতেই। তারপর হচ্ছে যে এই লকডাউনটা হয়তো কিছুদিন পর শেষ হয়ে যাবে, হয়তো আগামী 1 মাসের মধ্যে এটা শেষ হয়ে যাবে। বাট এরপর হয়তো আবার যখন লকডাউনটা থাকবে না, তখন কিন্তু মানুষ আবার আগের মতো হয়ে যেতে পারে। যেমন তাদের হয়তো তারা পলিউশন শুরু করে দিবে। এখন যদি আপনি লক্ষ্য করেন, তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে হচ্ছে যে এয়ার পলিউশন কিন্তু অনেক বেশি কমে গেছে। তারপর হচ্ছে যে সমুদ্রের খুব তীরবর্তী এলাকায় কিন্তু হচ্ছে ডলফিন দেখা যাচ্ছে। তারপর হচ্ছে যে জি জি। কচ্ছপটা কিন্তু প্রজনন করা স্টার্ট করছে। তো নেচার কিন্তু নিজের থেকে কিন্তু একটা
ব্যালেন্স ক্রিয়েট করে নিয়েছে। তো কিছুদিন পরে যখন লকডাউন উঠে যাবে তখন কিন্তু দেখা যাবে যে এই মানুষজন কিন্তু আবার আগের মতো চলে যেতে পারে। তো আমরা দ্যাটস ওয়াই হচ্ছে, হ্যাঁ তাই হচ্ছে আমরা যে প্ল্যানটা করেছি যে এই লকডাউন পিরিয়ডে যেন মানুষ একটু পরিবেশ নিয়ে একটু চিন্তা ভাবনা করে, অ্যাটলিস্ট যেন তারা চিন্তা করে যে পরিবেশের তো ভালো কিছু একটা হয়ে তার তো সাস্টেন করাতে হবে। তো আমি না যে কতটা সফল হব তাও হচ্ছে আমরা ইনিশিয়ালি একটা প্ল্যান করেছিলাম, প্ল্যান থেকে আমাদের একটা ইভেন্ট নামানো হয়েছে রিসেন্টলি, সেটার নাম দেওয়া হয়েছে এনভিশন। সেটা হচ্ছে আমরা অ্যাকশন এডের সাথে করছি। অ্যাকশন এড হচ্ছে একটা আইএসইউ, সেটার সাথে হচ্ছে আমরা এই ইভেন্টটা করছি। তো হচ্ছে আমাদের ইভেন্টে কিছু সেগমেন্টস আছে, সেগমেন্টস এর মাধ্যমে হচ্ছে আমরা যেটা ভাবছিলাম যে আমাদের যে ইনিশিয়াল থিমটা ছিল সেটা হচ্ছে যে মানুষ যদি অ্যাটলিস্ট পরিবেশের কিছু, হয়তো এখন তো তার বাইরে বের হতে পারবে না বা তেমন কোনো কাজ করতে পারবে না, বাট সে যদি ঘরের মধ্যে থেকেও যদি কিছু কাজ করতে পারে, তাকে পরিবেশ সম্পর্কিত হবে, তাহলে কিন্তু সে পরিবেশের মধ্যে একটা কিছু চিন্তা, তাহলে কিন্তু তার মধ্যে সেই চিন্তা ভাবনা একটা চেঞ্জ করবে এবং সে কিন্তু লকডাউনের শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু যে সে পরিবেশের যে ক্ষতি করবে বা পরিবেশের হ্যাম্পার হবে এরকম কিছু একটা করবে, এরকম কিন্তু না। তাতে কি হচ্ছে আমরা একটা বর্তমানে আমরা জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ইফতি ভাইয়ের কাছে যদি একটু জানতে চাই যে আমরা আসলে আপনাদের অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে জানতে পেরেছিলাম এবং আমরা আসলে দেখেছিলাম এবং ডেইলি স্টারের মেবি আপনাদের নিউজ এসেছিল। সেখানে আমরা জানতে পেরেছিলাম যে এই যে করোনা পরিস্থিতিতে অসহায় মানুষদের পাশে আপনারা দাঁড়িয়েছেন, সেই বিষয়গুলো সম্পর্কে যদি একটু বলতেন যে কোথায় কোথায় খাবার দিয়েছেন এবং এই আর কি। বুঝতে পেরেছি, ধন্যবাদ নাহিদকে। যে আমরা করোনা পরিস্থিতি লকডাউন যখন শুরু হয় সে প্রথম দিক থেকে আমরা হচ্ছে আমাদের এই বর্তমান যে পরিস্থিতির কথা চিন্তা করে আমরা ইকো নেটওয়ার্ক থেকে একটি ইভেন্ট নামাই, যেখানে আমাদের প্ল্যান ছিল, আমাদের পরিকল্পনা ছিল যে বর্তমানে যে যারা দিনে আনে দিন খায় এবং অসহায় যারা যে মানুষজনগুলো রয়েছে তাদের পাশে দাঁড়ানো। এবং আমরা আমাদের হচ্ছে আমাদের ইভেন্ট থেকে টোটাল হচ্ছে 12টি জেলা আমরা কভার করেছি এবং দেশের বাইরেও আমাদের এর কার্যক্রম রয়েছে। প্রথমে আমি আমার দেশের কার্যক্রম দিয়ে শুরু করি। সেটা হচ্ছে আমরা 12টি জেলা আমরা কভার করেছি। যে 12টি জেলাতে আমাদের প্ল্যান ছিল যে একটি পরিবারে 4 জন সদস্য হিসাব করে আমরা প্রত্যেকটি পরিবারকে আমরা 1 সপ্তাহের জন্য ত্রাণ সহায়তা করেছি। আমরা সেই সব পরিবারকে আমরা প্রথমে ইন্ডিকেট করেছি যারা মূলত দিনে আনে দিন খায়, রিক্সাওয়ালা কিংবা দিন মজুর, এরকম মানুষজনকে আমরা প্রথমে আমরা হচ্ছে আইডেন্টিফাই করে এরপর আমরা লিস্টেড করে মানুষজনকে আমরা 12টি জেলায় একত্রিত ভাবে আমরা ত্রাণ সহায়তা দিয়েছি। এবং হচ্ছে যে একই সাথে আমাদের দেশের সাথে সাথে কিন্তু আমরা সবাই জানি যে বর্তমান যে করোনা ক্রাইসিস সমস্যাটা এটা একটা প্যান্ডেমিক সমস্যা, ঠিক আছে? তো প্যান্ডেমিক সমস্যা যেহেতু আমাদের বাংলাদেশের অন্যান্য যারা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো রয়েছে, যেমন আফ্রিকান কান্ট্রি গুলোর কথা যদি আমরা চিন্তা করি, সেখানে ঘানা, নাইজেরিয়া, কঙ্গো, সেই দেশগুলো এবং আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো রয়েছে পাকিস্তান, ইন্ডিয়া এবং নেপাল, সেই দেশগুলোতে কিন্তু করোনা মহামারীর যে রূপটা সেটা ভয়াবহ আকারে দেখা দিয়েছে বর্তমানে। তো আমরা সেখানে আমাদের রিজিওনাল যে ক্যাম্পাস অ্যাম্বাসেডর রয়েছে সেই সব দেশগুলোতে, তাদের মাধ্যমে আমাদের সেই সব দেশগুলোতে আমাদের ত্রাণ কর্মসূচি গুলো চালিয়েছি এবং সচেতনতা কর্মসূচি বৃদ্ধি করেছে। ত্রাণ কর্মসূচি ছাড়াও আমরা সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন কাজ করেছি। যেমন হচ্ছে আমরা ময়মনসিংহ, কুমিল্লা, গাইবান্ধা, নেত্রকোনা এইসব জেলাগুলোতে আমরা হচ্ছে আমাদের যারা ডেডিকেটেড যারা মেম্বার গুলো ছিল এবং যারা ভলেন্টিয়ার ছিল, তারা হচ্ছে যে বাজার এবং বিভিন্ন বাজারগুলোতে তারা হচ্ছে যে নির্দিষ্ট দূরত্ব রেখে একটা বাজার করা এবং ক্রয় করা, জিনিসপত্র ক্রয় করা বৃদ্ধি করেছিল। সেই সাথে হচ্ছে তারা যারা রিক্সাওয়ালা যারা রাস্তাঘাটে বের হচ্ছিল তাদেরকে হচ্ছে যে লিফলেট এবং অন্যান্য মাধ্যমে তারা জানিয়ে, মুখে বুঝে, হাতে ধরে দেখিয়ে যে কিভাবে করোনা ছড়ায়, কিভাবে করোনা আক্রান্ত হয় এবং করোনাতে আমাদের করণীয় কি, সেই সব সচেতনতা গুলো আমরা তাদের মাধ্যমে আমরা জানিয়েছি সবাইকে। এই ছিল আমাদের সারসংক্ষেপে আমাদের দেশ এবং দেশের বাইরে আমাদের ইকো নেটওয়ার্ক কার্যক্রমগুলো। আচ্ছা, আমি একটু অ্যাড করি এর কথা। সেটা হচ্ছে যে আমরা শুধুমাত্র ত্রাণ দিয়েছি এমনটা নয়, ত্রাণ দেওয়ার পাশাপাশি আমরা অনলাইনে আরো কিছু কাজ করার চেষ্টা করেছি। যে আমাদের যারা হচ্ছে রিজিওনাল অ্যাম্বাসেডর যারা ছিল, যারা হচ্ছে দেশের রিজিওনাল অ্যাম্বাসেডর যারা আছে, তাদের সবাইকে নিয়ে
হচ্ছে আমরা একটা ওয়েবিনার অ্যারেঞ্জ করেছিলাম, আমরা একটা অনলাইন সেশন অ্যারেঞ্জ করেছিলাম আর জি কি। সেখানে হচ্ছে আমরা আমাদের চায়নার অ্যাম্বাসেডর ছিল, সেখানে নেপাল অ্যাম্বাসেডর ছিল, আরো এশিয়া এবং আফ্রিকার আরো অন্যান্য কান্ট্রির অ্যাম্বাসেডর ছিল। জি সেখানে জি হচ্ছে আমরা ডিসকাস করেছি যে তাদের নিজেদের কান্ট্রিতে করোনা ক্রাইসিসের বর্তমান অবস্থাটা কিরকম, বা তাদের কান্ট্রিগুলোতে তারা হচ্ছে যে এই ক্রাইসিসটাকে সলভ করার জন্য তারা কি কি পলিসি গ্রহণ করছে, তারা কি তাদের সলিউশন কি ছিল, বা তাদের যে আইডিয়া কি ছিল। তো আমরা যেটা মনে করেছি যে আমরা যখন সব কান্ট্রির ইয়থরা বা আমাদের হচ্ছে ইয়ং জেনারেশন, সো আমরা এটা বিলিভ করেছি যে আমরা যখন একটা প্ল্যাটফর্মে যখন হচ্ছে আমরা অন্যান্য কান্ট্রির যারা হচ্ছে অ্যাম্বাসেডর আছে তাদের সবার সাথে যখন আমরা শেয়ার করব আমাদের প্রবলেম, তো আমরা আমাদের সলিউশন গুলোর মধ্যে একটা ডাইভার্সিটি দেখতে পারবো। সো তখন তার মানে হচ্ছে যে আমরা খুব ইজিলি একটা সলিউশন অনেক পার্সপেক্টিভে দেখতে পারবো। জি মানে জি লাইক আমি হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভে বলতেছি যে এক ধরনের সলিউশন এমন হতে পারে, বা সেটা কিন্তু নেপাল বা আফ্রিকার কান্ট্রির পার্সপেক্টিভে সেটা ভিন্ন একদমই রকম ভিন্ন, হতে পারে, তাদের ক্ষেত্রে এবং ভিন্ন হবে। ওদের যে আইডিয়া তো ইভেন আমাদের চেয়ে ভালো পারে। তো হচ্ছে আমরা এরকম দ্যাটস হচ্ছে আমরা অলওয়েজ রেগুলারলি যেটা করছি সেটা হচ্ছে যে আমাদের যে ক্যাম্পাস ওদের ওদের হ্যাঁ ওদের সাথে সাথে যারা রিজিওনাল অ্যাম্বাসেডর আছে তাদের সাথে হচ্ছে আমরা কমিউনিকেশন রাখতেছি, ওদের সাথে হচ্ছে নিয়মিত আমরা কন্ট্যাক্ট করছি এবং ওদের সাথে ওয়েবিনার অ্যারেঞ্জ করছি, যেখানে হচ্ছে আমরা সকল কান্ট্রির ইয়থ রিপ্রেজেন্টেটিভ অ্যাম্বাসেডর ওদেরকে নিয়ে হচ্ছে আমরা আমাদের আইডিয়া শেয়ার করতে পারছি। জি, অসাধারণ আসলেই ছিল। এবং আপনারা ভবিষ্যতে আরো সুন্দর সুন্দর কাজকর্ম করে যান এবং বর্তমানে পরিবেশ নিয়ে আরো সচেতন করে যান মানুষকে, যে পরিবেশটা আসলে কভার আপ হয়ে যাচ্ছে একান্তই নিজে নিজে, সেই পরিবেশটাকে যেন করোনা পরবর্তী সময়তেও আমরা ধরে রাখতে পারি, আমরা যেন পূর্বের অবস্থায় ফিরে না যাই, পূর্বের যে সংকটময় অবস্থাগুলো ছিল সেখানে আমরা না যাই, এই বিষয়গুলো আসলে আমাদের আশা থাকবে। তো ইফতি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে আসলে ভাইয়া অতীতের সময়ে আমাদের আসলে কোন কোন জায়গাগুলোতে সংকট ছিল এবং কোন কোন বিষয় নিয়ে আমরা বেশ চিন্তিত ছিলাম পরিবেশ নিয়ে। দেখুন, আমরা যদি অতীতের সংকট, পরিবেশ নিয়ে সংকটগুলোর কথা বলতে চাই, সেক্ষেত্রে আমাদের দেখতে হবে যে আমরা 19 শতকের শুরুর দিক থেকে আমরা হচ্ছে যে আমরা ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে আমরা নজর দিয়েছি। আমরা বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্র ইকোনমিক ডেভেলপমেন্টের দিকে নজর দিতে গিয়ে হয়েছে কি যে তারা হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়ালি গ্রোথ করেছে, ফলে হচ্ছে যে আমরা জানি যে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট গুলো রয়েছে সেগুলোর মাধ্যমে, জি এবং জি হচ্ছে যে আমরা আমাদের যানবাহন এবং যানবাহন গুলো বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন ধরনের যানবাহন, এবং এর মাধ্যমে হচ্ছে কি আমাদের এয়ার পলিউশন, আমাদের ওয়াটার পলিউশন এগুলো মাত্রাতিরিক্ত ভাবে শুরু থেকে বৃদ্ধি পেয়েছে। এখন তো অবস্থা আরো বেশি খারাপ, তবে এই সমস্যাগুলো আরো আগের থেকে চলে আসছে। 19 শতকের শুরুর দিকে যখন থেকে আমাদের আমাদের ইকোনমিক ডেভেলপমেন্টটা শুরু হয়েছে, ঠিক সেই সময় থেকে আমাদের এই সমস্যাগুলো শুরু হয়েছে এবং সেটার ধারাবাহিকতা এখনো চলছে, এবং সেটার প্রভাব এখন আরো বেশি ভয়াবহ আকারে ধারণ করেছে বর্তমান পৃথিবীতে। জি জি তো বর্তমানে যে সময়গুলো আসলে আমরা অনেক বিষয়গুলো কোপ আপ হয়ে যাচ্ছে, শামীম ভাইয়া যেটা বললো যে আসলে নেচার গুলো আসলে রিকভার হয়ে যাচ্ছে, যেই ন্যাচারাল ইমব্যালেন্স ছিল আসলে আমাদের দেশে, আমাদের দেশের বাইরে পৃথিবীতে যে ন্যাচারাল ইমব্যালেন্স গুলো ছিল সেগুলো আসলে ব্যালেন্সড একটা পর্যায়ে চলে আসতেছে। তো বর্তমানে কি আপনার মনে হয় যে এই করোনা পরিস্থিতির ঠিক এই সময়টাতে একদম পুরোপুরি ন্যাচারাল ব্যালেন্সের মধ্যে চলে আসা সম্ভব, নাকি এখনো অনেক জায়গায় ল্যাকিংস থেকে যাবে? শামীম ভাইয়া যদি একটু বলতেন। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে আসলে এই ব্যালেন্সটা কিন্তু আসলে ক্রিয়েট হয়েছে। সরি, আমার ইলেকট্রিসিটি চলে গিয়েছে। আচ্ছা, আমি ভয়েসে কন্টিনিউ করছি। এটা জি হচ্ছে জি যে জি জি বর্তমান সময়ে যে ন্যাচারাল যে ব্যালেন্সটা আসছে, ব্যালেন্সটা কিন্তু এসেছে হচ্ছে যে যে লকডাউন পরিস্থিতির কারণে। এই লকডাউনটা যখন শেষ হয়ে যাবে তখন কিন্তু দেখা যাবে যে এই ব্যালেন্সটা আবারও ইমব্যালেন্স হয়ে যাবে। তো এই ব্যালেন্সটা কিন্তু আমরা বলতে পারি না যে এটা যে অনেক দিন যাবত থাকবে বা এরকম না। এই জন্য হচ্ছে যাতে এই ব্যালেন্সটা সবসময় থাকে, দ্যাটস হচ্ছে আমরা যেটা মনে করছি সেটা হচ্ছে যে মানুষ বেশি সচেতন হয়ে মানুষকে যেন হচ্ছে পরিবেশ নিয়ে যেন কনসার্ন থাকে, এই যে একটা ন্যাচারাল ব্যালেন্স, এই ব্যালেন্সটা যেন আবার শেষ হয়ে না যায়। সেজন্য হচ্ছে যে জি আমাদের জি ইয়ং জেনারেশন বলি বা আমাদের গভর্নমেন্ট বলি, যে যারা অর্গানাইজেশন করছে বা ওদেরকে বলি, সবাইকে মিলেই কাজ করতে হবে, দেশের প্রত্যেকটি মানুষকে কাজ করতে হবে, যেন হচ্ছে যে এই লকডাউন পরিস্থিতিতে যে ব্যালেন্সটা ক্রিয়েট হয়েছে সেই ব্যালেন্সটা যেন লকডাউন শেষ হয়ে যাওয়ার পর যেন আবার শেষ হয়ে না যায়, ব্যালেন্সটা যেন জি জি চিরস্থায়ী হয়। এই আমি বিষয়গুলো স্বামীর নিয়ে ভাইয়ের আসলে সাথে কাজ করে।
আমি হ্যাঁ ভার্সেস হ্যাঁ, একটু ইফতি ভাই অ্যাড করি বলুন। কথায়, যে বর্তমান পরিস্থিতি যে যে রিকভার করতেছে নেচার, সেটা ঠিক হবে কি হবে না সেটা পুরোপুরি নির্ভর করছে আমাদের উপরে। আমরা যদি এখন যে পরিস্থিতি এখন হচ্ছে, আমরা সবাই লকডাউন থাকার কারণে এবং ইন্ডাস্ট্রিয়ালাইজেশন তা এখন মোটামুটি অফ রয়েছে, এবং যে ফ্যাক্টরি এবং গার্মেন্টস কারখানাগুলো বন্ধ রয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনগুলো কম চলছে, পরে একটা মানুষজন মোটামুটি একটা ভয় এবং আতঙ্কগ্রস্ত থাকার কারণে লকডাউন রয়েছে। পরে হচ্ছে যে নেচার আগের রূপে ফিরে যাওয়ার চেষ্টা করছে, এবং অনেকখানি অনেকখানি না হলেও মানে কিছুটা হলে হয়েছে। তবে কতটুকু পরিমাণ তারা ফিরে যেতে পারবে সেটা পুরোপুরি নির্ভর করছে আমাদের উপরে। আমরা যদি এখন নিজেরা সচেতন না হয়, এবং নেচার যে পে জি ব্যাক জি করছে, এটা সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে এখন বর্তমান করোনা ক্রাইসিস। এই ক্রাইসিস থেকে যদি আমরা শিক্ষা না নিয়ে যদি আমরা ফিউচারে যদি সচেতন না হই, আমরা সাধারণ যারা নাগরিক তারা যদি আমরা সচেতন না হই, তাহলে অবশ্যই সেটা ফিউচারেও সেটা করবে কিনা সেটা নিয়ে আমি অবশ্যই সন্দিহান রয়েছি। তবে সেটা হবে যদি আমরা নিজেরা সচেতন হই। আমাদের প্রত্যেকটা রাষ্ট্রে দেশের নাগরিকরা যদি সচেতন হই পরিবেশ নিয়ে, তাহলে ইনশাল্লাহ ভালো কিছু হবে বলে আশাবাদ করি। জি জি জি, আমরা সকলে আশা করি আসলে ভালো কিছু হবে। আমরা এখন আসলে যুক্ত করে নিচ্ছি আমাদের একজন অতিথিকে। তিনি হচ্ছে বিএফটি তে আসলে ইকো নেটওয়ার্ক নিয়ে কাজ করে যাচ্ছেন, এবং এই ইকো নেটওয়ার্ক নিয়ে আসলে তিনিও বেশ ডেডিকেটেড একজন মেম্বার। তো তার আগে একটু ইফতি ভাইকে বলতে চাই, ইফতি ভাই আপনার মেবি স্ক্রিনটা পজ হয়ে গিয়েছে, আপনি একটু খেয়াল করে দেখেন যে এটা আসলে ঠিক করা যায় কিনা। তো আমরা চলে যাচ্ছি আসলে তার কাছে, আমি তাকে একটু জয়েন করে নিচ্ছি। যে সাব্বির ভাই আপনাকে জি, আপনি তো ইকো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন বেশ কয়েকদিন যাবত, তো এই যাত্রাগুলো কেমন ছিল আসলে, তো এই যাত্রাটা। ধন্যবাদ তোমাকে। আসলে তোমাকে স্বপ্নদ্রষ্টার কাজ করছো অনেকদিন ধরে দেখছি, প্রথমে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। আর ইকো নেটওয়ার্কে আমি যুক্ত হয়েছি 2018 সালেই। তো 2018 সাল থেকে আমি ইকো নেটওয়ার্কে যুক্ত হয়েছি, এবং আমার ইকো নেটওয়ার্কে যুক্ত হওয়ার পেছনে যার হাত তিনি হচ্ছেন আমাদের ইফতি ভাই। তো প্রথমত আমি এই যে ইকো নেটওয়ার্কে আছি, ইকো নেটওয়ার্কে থাকার পরে হচ্ছে আমার আমার সাথে আরো কয়েকজন যুক্ত হয়। তাদের নাম না বললেই নয়, মাহিন, রিফাত, তাদের নাম না বললেই নয়। তারা হচ্ছে একদম প্রথম থেকে আমাদের সাথে কাজ করছে, এবং আমরা আহ পরিবেশ নিয়ে কাজ করতে পছন্দ করি, এই কারণে আমরা পরিবেশ নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আরো এগিয়ে যাব যদি সবাই পাশে থাকে। জি জি, তো এই যে বিজিএম ইউনিভার্সিটি অফ ফ্যাশন টেকনোলজিতে একটা সুন্দর একটা টিম রয়েছে, ইফতি ভাইয়া আছেন, আপনি আছেন। তো এই টিমটা নিয়ে আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি কি, বা আপনার এক্সপেকটেশন কি, যে কোন বিষয়গুলো নিয়ে আসলে আপনারা কাজ করে যাবেন? আমরা বর্তমানে 50 জন টিম মেম্বার আছে আমাদের বিউএফটি থেকে। তো আমরা 2018 সাল থেকে কাজ করে যাচ্ছি। এর মধ্যে আমরা উত্তরা হাউস বিল্ডিং এ ক্লাইমেট স্ট্রাইক করেছিলাম। এরপরে হচ্ছে আমরা থার্ড জেন্ডার নিয়ে একটা কাজ করেছিলাম, যদিও এটা পরিবেশের সাথে সরাসরি রিলেটেড না, বাট তারাও কিন্তু পরিবেশের একটা অংশ। সেই কারণে আমরা জি তাদেরকে জি জি নিয়ে একবেলা আহারের ব্যবস্থা করেছিলাম। সেখানে আমাদের সাপোর্টে ছিল হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির বৃহন্নলা। তো আমরা ওইখানে ওদের সাথে লাঞ্চ করি, এবং আমাদের সাথে মানে ভালোই একটা সময় সারাটা দিন কাটাই। এরপরে যে আমাদের ত্রাণ কর্মসূচি যেটা ছিল, এটা আমরা অলরেডি আমাদের ভাইয়েরা বলেছেন। এরপরে হচ্ছে ইন্টারন্যাশনাল কনফারেন্স গুলার কয়েকটা ইন্টারন্যাশনাল কনফারেন্স হয়েছে। আর ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা বললে আমি বলবো যে আমাদের যেহেতু আমাদের টিম মেম্বার বাড়ছে, এবং আমাদের টিম মেম্বাররা সবাই হচ্ছে অনেক অ্যাক্টিভ, এবং ইনশাল্লাহ আমরা পরিবেশ নিয়ে অনেক এগিয়ে যেতে পারবো, এবং আমরা আমাদের সবার সাপোর্ট পাচ্ছি বিদায় আমরা এগিয়ে যেতে পারছি। ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে পরিবেশ রক্ষায় সর্বোচ্চ কাজ করে যাব। এবং বলা চলে যে আমরা এই করোনা পরিস্থিতিতে মানুষ অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে, কিন্তু আমাদের পরিবেশ কিন্তু আস্তে আস্তে জি তার উন্নতির দিকে চলে যাচ্ছে। এবং পরিবেশ যখন তার আগের মানে চেহারা ফিরে পাচ্ছে, এটা আমাদের জন্য, যারা পরিবেশ নিয়ে কাজ করে তাদের জন্য আসলে একটা সুসংবাদ। এবং আমরা চেষ্টা করবো যে যে পরিবেশ নিয়ে পরিবেশটা যে আগের অবস্থানে যখন ফিরে যাচ্ছে, এবং এই অবস্থানটাকে যেন ধরে রাখতে পারি, সে ব্যাপারে যেভাবে কাজ করতে হয় বা যেভাবে কাজ করলে আমরা পরিবেশটা সুন্দর থাকবে, সেভাবে আমরা কাজ করে যাবো ইনশাল্লাহ। জি, আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ ইকো নেটওয়ার্কের আচ্ছা, সঙ্গে আমি যুক্ত থাকার জন্য, এবং আসলে নাহিদ পরিবেশ নিয়ে কাজ করার নাহিদকে জন্য। জি ইফতি ভাই। নাহিদকে কিছু আমি নাহিদের মাধ্যমে এবং স্বপ্নদ্রষ্টার মাধ্যমে কিছু জিনিস ছাত্রদের সাথে আমি অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে জি আমরা জি বিএফটি এবং ইকোনেটওয়ার্ক যৌথভাবে আমরা হচ্ছে যে 2018 সালে একটি প্রোগ্রাম করেছিলাম, সেটার নাম ছিল ক্লাইমেট স্ট্রাইক। ক্লাইমেট স্ট্রাইকটা মূলত ওয়ার্ল্ড ব্যাপী একটা স্ট্রাইক ছিল, যেখানে পরিবেশ নিয়ে একটা আন্দোলন ছিল, যেখানে হচ্ছে একটা নির্দিষ্ট দিনে
হচ্ছে পুরো ওয়ার্ল্ড ব্যাপী একটা স্ট্রাইক হবে, যেখানে হচ্ছে পরিবেশবাদীরা পরিবেশ নিয়ে একটা স্ট্রাইক করবে বর্তমান যে সমস্যাগুলো নিয়ে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা বাংলাদেশ থেকে আমরাই প্রথম ইকো নেটওয়ার্ক, এবং আমরাই প্রথম যারা হচ্ছে যে বিউপি এবং বিউপি থেকে ইয়া নিয়ে এবং বিউপি একসাথে আমরা একত্রিত ভাবে ইকো নেটওয়ার্ক থেকে বাংলাদেশে প্রথমবারের মতো ক্লাইমেট স্ট্রাইকটা করেছিলাম পুরা ওয়ার্ল্ডের সাথে একত্রিত ভাবে, যেটা খুবই ভালো সাড়া ফেলেছিল এবং বাংলাদেশের বিভিন্ন মিডিয়াতে সেটা ভালোতে সাড়া ফেলেছিল। এছাড়াও আমরা বিউপি থেকে বিভিন্ন আশেপাশের যে স্কুলগুলো রয়েছে, যে মূলত আমরা বলতে গেলে কি যে আমরা পরিবেশ নিয়ে তো আমরা যদি কাজ করতে হয় তাহলে আমাদের রুট লেভেল নিয়ে কাজ করতে হবে। রুট লেভেল নিয়ে কাজ করতে হচ্ছে যে আমাদের যারা প্রাইমারি স্কুলের যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদেরকে যদি আমরা ছোটবেলা থেকে আমরা এই নিয়ে শিখাতে পারি তাহলে তো তারা ছোটবেলা থেকে পরিবেশ নিয়ে সচেতন হবে, কনসাস হবে, যেটা তারা ফিউচারে সেটা কাজে লাগাতে পারবে এবং মানুষদেরকে সেটা নিয়ে জানাতে পারবে। তো আমরা বিউপি থেকে সেটা নিয়ে আমরা কাজ করেছি এবং বিভিন্ন স্কুলগুলোতে আমরা গিয়েছি এবং আমরা স্কুলে ক্যাম্পেইন করেছি পরিবেশ নিয়ে। এটাই ছিল বিউপি এখন পর্যন্ত কার্যক্রম, এবং ইনশাআল্লাহ ফিউচারে আমরা আরো প্ল্যান করেছি, আরো কাজ করবো ইনশাআল্লাহ বিউপি থেকে। জি ইনশাআল্লাহ। সাব্বির ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। আশা করি সামনে আরো কথা হবে, ইকো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকবেন এবং পরিবেশ নিয়ে কাজ করবেন। ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি অনুষ্ঠান করার জন্য। ধন্যবাদ। জি তো আবার ইফতি ভাইয়ের কাছে চলে যাই, যে আসলে অতীতের সংকট থেকে অনেকটা দিকে আমরা আসলে উত্তরণ করতে পারতেছি পরিবেশ নিয়ে, এবং ভবিষ্যতে আসলে সেই সাস্টেইনেবল এই ডেভেলপমেন্টটাকে ধরে রাখার জন্য আসলে আমাদের ভবিষ্যতে কাজ করে যেতে হবে। তো বর্তমানেও অনেক সংকট দেখা যাচ্ছে, আসলে আবার ভবিষ্যতেও নতুন কোন সংকট কি তৈরি হতে পারে কিনা করোনা পরবর্তী সময়ে? করোনা পরবর্তী সময়ে যে অবশ্যই সেটা হতে পারে না সেটা আমরা জোর গলায় বলতে পারি না। কেননা আমরা যেটা বলে আসি যে বর্তমান যদি আমরা পরিস্থিতি দেখি যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো নিজেদের আরো ডেভেলপ করার জন্য তারা হচ্ছে ইকোনমিক ভাবে ডেভেলপ করছে, তারা সবকিছুতে ডেভেলপ করতে গিয়ে তারা হচ্ছে যে আমরা যদি দেখি যে বর্তমান যে যদি আমরা তাকাই যে কার্বন এরোশনের ক্ষেত্রে, সেই কার্বন নির্গমন ক্ষেত্রে হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলো সবচেয়ে বেশি এগিয়ে রয়েছে। আমরা চায়না, আমেরিকা এবং ইউরোপিয়ান ইউনিয়নের কান্ট্রি গুলো যদি তাকাই তারা সবচেয়ে বেশি কার্বন ইমিশন করতেছে। তো এছাড়াও হচ্ছে আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো, যেমন বাংলাদেশ বলতে গেলে বাংলাদেশের অর্থনৈতিক ভিত্তি পুরোটা দাঁড়িয়ে রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রির উপরে। আমি এজ এ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হিসেবে যদি বলি যে আমাদের গার্মেন্টস ইন্ডাস্ট্রি উপরে বর্তমান বাংলাদেশের প্রায় 80% অর্থনীতিতে দাঁড়িয়ে রয়েছে, এবং গার্মেন্টস যে ইন্ডাস্ট্রি গুলার যে ওয়েস্ট গুলা, যেমন হচ্ছে আমরা যদি দেখি যে ওয়াটার গুলো রয়েছে, এবং হচ্ছে যে আমরা ডাইং ইন্ডাস্ট্রি গুলাতে ডাইং ইন্ডাস্ট্রি যে কালার গুলো রয়েছে সেগুলো হচ্ছে আমাদের পার্শ্ববর্তী নদী এবং নদী নালার সাথে মিশে যাচ্ছে। ফলে হচ্ছে কি যে আমাদের যে জলজ যে উদ্ভিদ এবং প্রাণীগুলা সেগুলো সমস্যা হচ্ছে। এবং আমরা সবাই জানি যে পরিবেশের প্রত্যেকটা জিনিসের সাথে ইন্টারকানেক্টেড এবং কানেক্টেড। ফলে একটা কিছু যদি সমস্যা হয়, একটা কিছু যদি সমস্যা দেখা দেয়, তবে পরিবেশের পুরোটার উপর সেটার একটা প্রভাব বিস্তার করে। এবং এছাড়াও যেটা আমরা দেখি যে আমাদের বর্তমানে যে আমাদের ঢাকার যে প্রধান দুটা নদী, যে বুড়িগঙ্গা নদী এবং হচ্ছে যে তুরাগ নদী, যেগুলো পাশে হচ্ছে আমাদের মোস্ট অফ দা ফ্যাক্টরি গুলা আমাদের রয়েছে, সেখান থেকে যে আমাদের ওয়েস্ট যে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট গুলা রয়েছে সেগুলোর মাধ্যমে আমরা আমাদের যে এই নদী তুরাগ নদী এবং হচ্ছে যে আমাদের বুড়িগঙ্গা গুলো, সেগুলো প্রায় দূষিতই বলা যায়। বর্তমানে সেগুলো প্রায় দূষিত নদী বলাই চলে। এই হচ্ছে, এবং আমরা যে ফিউচারের দিকে তাকাই যে ফিউচারে কি হতে পারে, এভাবে যদি চলতে থাকে যে ফিউচারে যে আমাদের যে ওয়াটার পলিউশনের ফলে আমাদের যে আমাদের যে জলজ যে প্রাণীগুলা সেগুলো বিশাল সম্মুখীন হবে। কারণ আমরা জানি যে বাংলাদেশের বর্তমানে যে ডলফিন গুলো সেগুলো দেখা দিচ্ছে, ডলফিন এবং শুশুক, যেটাকে বাংলাদেশের ভাষায় ডলফিন যেগুলোকে বলে সেগুলো আমরা শুশুক বলে থাকি, সেই শুশুক গুলো আবারও নদী নালাতে দেখা দিচ্ছে, সমুদ্রে দেখা দিচ্ছে। কেন দেখা দিচ্ছে? এটার উত্তর হচ্ছে একটাই, যে পরিবেশটা আবার রিকভার হচ্ছে। কিন্তু এভাবে যদি চলতে থাকে, শুধু বাংলাদেশ না পুরো বিশ্বের দিকে যদি তাকায়, ঠিক আছে, সেখানে তাকায় যে কার্বন নির্গমন এবং যে ওয়েস্ট ম্যানেজমেন্টের যে ওয়েস্ট গুলো রয়েছে, ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্ট গুলো রয়েছে, সেগুলোর কারণে যে পরিবেশের নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। এছাড়াও যে আমরা যদি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি গুলোর কারণে আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি গুলো রয়েছে, যেমন বাংলাদেশ, নেপাল, মালদ্বীপ, যারা হচ্ছে সমুদ্র পৃষ্ঠ থেকে নিচু তীরবর্তী যারা অঞ্চলগুলো রয়েছে, সেগুলো হচ্ছে
একটা প্রভাব অবশ্যই তারা দেখতে পাবে। এবং গবেষকদের মতে প্রায় আগামী 30 বছরের মধ্যে আমাদের বাংলাদেশের কথাগুলো যদি বলি, যে সমুদ্র তীরবর্তী যে জেলাগুলো রয়েছে সে জেলাগুলো পানির নিচে ডুবে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, যেটা খুবই একটা অ্যালার্মিং মানে হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। এছাড়াও যে সমুদ্র পৃষ্ঠের আহ নিচে অবস্থিত, সমুদ্র পৃষ্ঠের থেকে নিচে অবস্থিত যে দেশগুলো রয়েছে যেমন মালদ্বীপ, তারা খুবই একটা মানে খুব বড় একটা সমস্যার মধ্যে তারা চলছে, এবং তারা ফিউচারে সেটার মানে প্রভাবটা তারা দেখতে পাবে। তাই এখনই সময় আমাদের যে পরিবেশ নিয়ে চিন্তা ভাবনা করা এবং সমস্যাগুলো থেকে কিভাবে জি জি পরিত্রাণ ভাই, পাওয়া যায় আপনার কথা ধরে যদি একটু সেটা। আগাতে চাই যে আসলে যে পরিবেশ নিয়ে কাজ করা উচিত, এখনই সচেতন হওয়া উচিত। আমি যদি শামীম ভাইয়ের কাছে একটু চলে যেতে চাই, যে শামীম ভাই আপনি যদি আমাদেরকে একটু বলতেন যে আসলে পরিবেশ নিয়ে যে কাজ করা উচিত এবং পরিবেশ নিয়ে যে সচেতন হওয়া উচিত, ঠিক কোন কোন সেক্টরে এবং কোন কোন জায়গাতে আমাদের আসলে সচেতন হওয়া দরকার, এবং কোন কোন জায়গাতে আসলে কাজ করা দরকার পরিবেশ নিয়ে, ভাইয়া যদি একটু বলতেন। আহ, আচ্ছা, প্রথমে হচ্ছে আমি সরি বলতে যাচ্ছি, এখানে হচ্ছে ঝড় হচ্ছে, তাই হচ্ছে ইলেকট্রিসিটি চলে গিয়েছে, তাই হচ্ছে আমি ক্যামেরাটা অন করতে পারছি না। জি আমি জি যেটা বলতে চাচ্ছিলাম হচ্ছে যে পরিবেশের কোন জায়গাগুলোতে কাজ করা দরকার, এটার উত্তরটা যদি আমি বলি, যে পরিবেশের যে সমস্যাগুলো, এই সমস্যাগুলো কিন্তু আমরা একদিন দুই দিনে সমস্যাগুলোর সমাধান করতে পারবো না। না না। এটা আমরা যতই আনা পসিবল না। আর এটার আমরা যে কাজগুলো করছি, এই কাজ আউটকামটাও কিন্তু একদিন দুই দিনে বা এক মাসের মধ্যে দেখা যাবে না। তাই হচ্ছে অনেকে হয়তো ভাবতে পারে যে ওরা তো পরিবেশ নিয়ে কাজ করে যাচ্ছে, 2 বছর যাবত কাজ করে যাচ্ছে, বাট হচ্ছে ওরা তো কোনো আউটকাম দেখাতে পারছে না। বাট এই জিনিসটা হচ্ছে এরকমই যে পরিবেশ নিয়ে যারা কাজ করবে ওরা কিন্তু এই কিছু দিনের মধ্যে যে এই সলিউশন বা আউটকামটা দেখাতে পারবে। তো এরকম যখন আমরা বুঝতে পেরেছি বা আমরা যখন এটা তখন একটা প্ল্যান করেছি, সেটা হচ্ছে আমাদের যে আইডিয়াটা হলো যে একটা জেনারেশনকে চেঞ্জ করতে চাচ্ছি বা একটা জেনারেশন নিয়ে কাজ করব। লাইক যে এখন জি জি এই জেনারেশন তারা হচ্ছে আমরা মোটামুটি পরিবেশ চিন্তা করছি বা পরিবেশ নিয়ে কাজ তো করছি, বাট আমরা যদি দেখি যে গত 20 বছর বা 15 বছর আগে কিন্তু পরিবেশ নিয়ে তেমন কেউ কাজ করেনি, এখন আমরা কাজ করছি, এরকম আমাদের মতো আরো অনেক অর্গানাইজেশন কাজ করছে, মোটামুটি অনেকগুলো অর্গানাইজেশন আছে। তো এরকম হচ্ছে যে মানুষের কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করতে দিতে। তো আমরা চাচ্ছিলাম যে এরকম একটা জেনারেশন ক্রিয়েট করতে, যেখানে ওরা আগে থেকে পরিবেশ নিয়ে চিন্তা করবে। সেইটা হচ্ছে আমরা প্রজেক্ট দিলাম, প্রজেক্টটা এখন কন্টিনিউ আছে এবং এটার একটা কোর প্রজেক্ট বলা যায়। এটা আমরা অনেক বছর যাবত কন্টিনিউ করবো, এটা হচ্ছে ক্লাইমেট এডুকেশন। তো হচ্ছে আমরা আমাদের এই প্রজেক্টের মেইন উদ্দেশ্যটা হলো আমরা স্কুলে যাবো, মেনলি প্রাইমারি স্কুল হাই স্কুল গুলোতে যাবো, ওখানে বাচ্চাদের সাথে হচ্ছে আমরা কথা বলবো, করবো জি জি ওদের মধ্যে থেকেই ক্লাইমেট নিয়ে বা পরিবেশ নিয়ে ওদের মধ্যে সেই ভাবনাটা যেন ছোটবেলা থেকে গ্রো আপ। তো এটা করলে যেটা হবে সেটা হচ্ছে যে ওরা কিন্তু ছোটবেলা থেকেই পরিবেশ নিয়ে চিন্তা করতে করতে বড় হবে। তাহলে হচ্ছে যে ওর মধ্যে চিন্তা ভাবনা বা বিহেভিয়ারাল যে চেঞ্জটা, এই কথাগুলো আমরা অনেক আগেও বলেছি, এটা হচ্ছে যে আমাদের কাজগুলোর মাধ্যমে আমরা একটা জেনারেশনকে চেঞ্জ করতে চাই, জেনারেশনের চিন্তা ভাবনাকে চেঞ্জ করতে চাই। সেজন্য হচ্ছে যে আমাদের প্রজেক্টটা ক্রিয়েট করা হয়েছিল, ক্লাইমেট এডুকেশন প্রজেক্ট। তো এভাবে আমরা সাথে আরো যেটা বললাম যে আরো আমরা ইন্টারন্যাশনালি অন্যান্য দেশে যারা অ্যাম্বাসেডর আছে তাদেরকে সাথে নিয়ে হচ্ছে ওয়েবিনার করছি, এভাবে কাজ করছি। আমাদের আরো কিছু কাজ আছে, সেটা হচ্ছে যে আমরা আসলে এভাবে জাস্ট হচ্ছে ওয়ার্কশপ বা হচ্ছে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের মাধ্যমে মধ্যে আর কি সীমাবদ্ধ জি থাকতে জি চাই না। আমরা আসলে রিসার্চ ওরিয়েন্টেড একটা অর্গানাইজেশন হতে চাই, যেখানে হচ্ছে সাইন্টিফিক্যালি অনেক রিসার্চ হবে, অন্বেষণ হবে। কারণ হচ্ছে আলটিমেটলি এভাবে নরমালি কথা বল, সায়েন্টিস্ট এবং এনভায়রনমেন্টালিস্ট এই দুইটার মধ্যে অনেক ডিফারেন্স আছে। আমরা এনভায়রনমেন্টালিস্ট হতে চাই না, এনভায়রনমেন্টাল সায়েন্টিস্ট হতে চাই। আমাদের অর্গানাইজেশন থেকে এরকম কি আউটপুট কমিয়ে হচ্ছে আমরা প্রডিউস করতে চাই, যারা হচ্ছে এনভায়রনমেন্ট নিয়ে লেখাপড়া করবে, এনভায়রনমেন্ট নিয়ে গবেষণা করবে, রিসার্চ করবে, দেন হচ্ছে ওরা সোসাইটির জন্য একটা আউটপুট দেবে। তাই হচ্ছে জি। আমাদের আমাদের একটা অসাধারণ। স্ট্রং রিসার্চ টিম আছে, সেই রিসার্চ টিম হচ্ছে বিভিন্ন প্রবলেম আইডেন্টিফিকেশন করে, জি 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 তারপর জি হচ্ছে সেই প্রবলেমের জন্য হচ্ছে আমরা সলিউশন করার চেষ্টা করি। এরকম যদি উদাহরণ দেই, হচ্ছে আমরা গত বছর লাস্টের দিকে হচ্ছে আমরা একটা project ছিলাম, সেটা হচ্ছে যে মিরপুর ডিওএইচএস এর পাশে একটা বৃন্দাবন বলা হয় সেই বস্তিটাকে, সেই বস্তিতে হচ্ছে আমরা প্রথমে গিয়েছি, ইনিশিয়ালি 1-2 দিন ভিজিটে গেছিলাম।
দেন হচ্ছে আমরা ওখানে কিছু প্রবলেম আইডেন্টিফিকেশন করেছিলাম। ওখানে হচ্ছে ক্লিন ওয়াটারের সমস্যা ছিল, স্যানিটেশনের সমস্যা ছিল, এরকম আরো অন্যান্য সমস্যা ছিল পরিবেশ সম্পর্কিত। তো হচ্ছে আমাদের 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 একটা গোল আছে, কিন্তু শুধুমাত্র ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ না, বা পরিবেশ যদিও পরিবেশের সাথে সম্পর্কিত, আমরা সাস্টেইনেবল ডেভেলপমেন্টস এর 5টা গোল নিয়ে কাজ করি। সেখানে ক্লিন ওয়াটার এবং স্যানিটেশন, তারপর হচ্ছে যে রিনিউয়েবল এনার্জি, তারপর হচ্ছে ক্লাইমেট অ্যাকশন, এগুলো এগুলো আছে। সাথে আমরা আরেকটা গোল আমাদের আছে, সেটা হচ্ছে যে জেন্ডার ইকুয়ালিটি। আমরা আসলে সমস্ত কাজে জেন্ডার ইকুয়ালিটিকে আনতে, কারণ যে শুধুমাত্র ছেলেরা বা পুরুষ জাতি যদি কাজ করে করলে যে সলিউশন আসবে জি এরকম, আমাদের সাথে সবসময় মেয়েদেরকে দরকার। আমাদের যারা আছে আপুরা আছে, আমাদের যারা ফিমেল যারা আছে, তাদের সবাইকে নিয়ে হচ্ছে আমরা কাজ করতে চাই, এবং আমাদের এই সলিউশনটা, আমাদের প্রবলেমের সাস্টেইনেবল সলিউশন যদি আমরা বের করতে চাই, তাহলে অবশ্যই সেই তাদেরকেও সাথে নিতে হবে। তাই হচ্ছে আমরা জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে আরো একজন দর্শক যুক্ত হবেন। আমাদের সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন সাইমুল ইসলাম সিফাত ভাইয়া, বিউপি থেকে। তিনিও ইকো নেটওয়ার্কের সঙ্গে বেশ ভালোভাবে যুক্ত এবং তিনি ইকো নেটওয়ার্কের হয়ে কাজ করে যাচ্ছেন। তো আমরা তাকে সরাসরি যুক্ত করে দিচ্ছি। স্বাগতম সিফাত ভাইয়া, কেমন আছেন? থ্যাংক ইউ নাহিদ। এই তো ভালো, তুমি কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া। তো এই যে আপনি ইকো নেটওয়ার্কের সঙ্গে কাজ করছেন এবং হচ্ছে অনেক ভালোভাবে আগ্রহের সঙ্গে এবং গর্বের সঙ্গে আপনারা কাজ করে যাচ্ছেন, এবং আপনারা পরিবেশ নিয়ে কাজ করছেন। পরিবেশ ছাড়াও শামীম ভাই যেটি বললো, আপনারা অসংখ্য বিষয়ে কাজ করে যাচ্ছেন। তো এই যাত্রাটা কেমন ছিল আসলে, বা ভবিষ্যতে কতটা ভালোভাবে কোঅপারেটিভ হতে চান, কতটা ভালোভাবে ডেডিকেটেড থাকতে চান আর কি? ইকো নেটওয়ার্কের অভিজ্ঞতা সম্পর্কে যদি বলতে হয় তাহলে একদম শুরু থেকে শুরু করতে হবে, কারণ আমি ইকো নেটওয়ার্কের সাথে একদম শুরু থেকেই ছিলাম। বলতে পারো যে একদম আমাদের হাত ধরে ইকো নেটওয়ার্কের যাত্রা শুরু। মনে করো একটা সময় ছিল যখন শামীম, আমি, ডিপার্টমেন্টের আরো অনেক ফ্রেন্ড আছে আমাদের, যারা একটু সময় পেলে ক্লাসের ফাঁকে আমরা ডিসকাশন করতাম। আর ডিসকাশনের মাঝখানে এরকম অনেক টপিক আসতো মাঝখানে, যে how can we involve ourselves to the environment development or to attain the sustainable development. At a point of discussion, suddenly Shamim suggested us that we can make a platform through which we can share our thoughts and ideas to the people. Then এখান থেকেই মেইনলি আমাদের ইকো নেটওয়ার্কের উৎপত্তি হয়, এই ধারণা থেকেই, যাতে আমাদের আইডিয়াটা সবার কাছে হ্যাঁ শেয়ার করতে পারি। এই সাস্টেইনেবল ডেভেলপমেন্ট ইমপ্লিমেন্টের জন্য একটা প্ল্যাটফর্ম দরকার, এই প্রয়োজন থেকেই আমাদের ইকো নেটওয়ার্কটা শুরু। তারপর যদি মনে করো আমাদের অ্যাক্টিভিটিস এর কথা বলতে হয়, আমাদের অ্যাক্টিভিটিস 7-8 জন, একদম শুরুর দিকে মেম্বার্স অনেক কম ছিল, আমরা ফ্রেন্ডসরাই ছিলাম 7-8 জন। তারা মিলে আমাদের বিউপির পাশে একটা প্রাইমারি স্কুল আছে আলবদির ওইখানে, সো সেখান থেকে আমাদের অ্যাক্টিভিটিসটা শুরু হয়। ইকো নেটওয়ার্কের যাত্রা শুরু হয় সেখান থেকেই, সাকসেসফুলি কমপ্লিট হয়েছিল। বাচ্চাদের সাথে কিছু সময় আমরা স্পেন্ড করি সেখানে, ফটো সেশন হয়, অ্যাওয়ারনেস, এনভায়রনমেন্টাল অ্যাওয়ারনেস নিয়ে সেখানে আলোচনা করি ওদের ক্যাপাসিটি অনুযায়ী। সো দেন আস্তে আস্তে গ্র্যাজুয়ালি আমাদের এক্সিকিউটিভস বিল্ড আপ হয়। সো ইট ওয়াজ ওভারঅল এ নাইস এক্সপিরিয়েন্স, আই মাস্ট সে। দেন একটা এক্সপিরিয়েন্স আমি হ্যাঁ একটা শেয়ার করতে চাই, একটা এক্সপিরিয়েন্স, যেটা হচ্ছে বৃন্দাবন, মিরপুর ডিওএইচএস এর পাশে একটা স্লাম আছে, সেখানে আমরা একটা সার্ভে ক্যাম্পেইন করেছিলাম। বিউএফটি থেকে ইফতি এবং আরো যারা সদস্য আছে বিউএফটি থেকে ইকো নেটওয়ার্কের, ওরাও এখানে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছিল। আমাদের বিউপি থেকে যারা জুনিয়র আছে ওরাও সেখানে অংশগ্রহণ করেছিল। সো সেই দিনটা অনেক ভালো ছিল এক্সপিরিয়েন্স। আর সেখানকার ওভারঅল এনভায়রনমেন্টাল কন্ডিশন সম্পর্কে আমরা একটা সার্ভে করেছিলাম মেইনলি, সো এয়ার কোয়ালিটি নিয়ে, দেন হাউ দে প্রসেস ওয়াটার কোয়ালিটি, এরকম আর কি অনেক কিছু ওভারঅল এনভায়রনমেন্ট কন্ডিশন আর কি। সো আরেকটা ছিল ক্লিনিং প্রোগ্রাম, সেই দিনই আমরা করেছিলাম। দেন বাচ্চাদের হ্যান্ড ওয়াশিং প্রোগ্রামও ছিল। তো ওভারঅল অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল সেই সার্ভে ক্যাম্পেইনটা। আর আমাদের ইকো নেটওয়ার্কে মনে এই রিসেন্ট একটা ইভেন্ট হয়েছে করোনার মধ্যে, এই দিনমজুরদের জন্য দেশের বিভিন্ন স্থানে আমাদের অ্যাম্বাসেডর আছে, তাদের স্বতঃস্ফূর্ত তোমার অংশগ্রহণে আমাদের এই ত্রাণ বিতরণটা সম্পন্ন হয়। We covered, you cannot believe, more than 400 families from our eco network to contribute these goods. So সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই, যারা এই প্রতিকূল অবস্থাতেও যারা ত্রাণ ফিজিক্যালি যে তোমার বিতরণ করে আসছে। আমাদের ডিপার্টমেন্টের অনেক জুনিয়র আছে, তারাও মনে করো ফিজিক্যালি বাইরে যে এই অবস্থার মধ্যেই ত্রাণ বিতরণ করে, সবাইকে ধন্যবাদ দিতে চাই।
আমি অবশ্য ফিজিক্যালি বাইরে যেতে পারিনি, অনেকে ফিজিক্যালি যেতে পারেনি কিন্তু আর্থিকভাবে সাহায্য করেছে। সো সবাইকে ধন্যবাদ। আর এটাই ওভারঅল এক্সপিরিয়েন্স। আর আরেকটা জিনিস আমি শেয়ার করতে চাই সবার ডেডিকেট করে, যে কোনো একটা অর্গানাইজেশনের পক্ষে তোমার মনে করো ডেভেলপমেন্ট বই আনা একা সম্ভব না। সো না। সবার, হ্যাঁ ওইটাই, অবশ্যই। তো সবার সাহায্য অবশ্যই আমরা কামনা করি। সবাই নিজের জায়গা থেকে, শুধু ইকো নেটওয়ার্ক না, এরকম যারা আরো ইউথ অর্গানাইজেশন আছে, ডেভেলপমেন্ট যারা কাজ করছে, সবাইকে নিজের জায়গা থেকে সবাই সাহায্য করবে, আশা করি এটা কামনা রইলো। একটা মেম্বার হিসেবে ইকো নেটওয়ার্ক আর এক্সিকিউটিভ হিসেবে যাই বলো না কেন, এটা সবার কাছে আমার কামনা। সো হোপফুলি উই উইল জি, ওয়ার্ক টুগেদার। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য এবং ইকো নেটওয়ার্কের সঙ্গে যুক্ত থাকার জন্য। ইউ আর প্রাউডলি ওয়ার্কিং উইথ ইকো নেটওয়ার্ক। উই হোপ দ্যাট ইউ উইল জয়েন দিস ফর এ লং টাইম। আমরা চাচ্ছি যে মানে এই বিষয়গুলো আসলে একটা লং রান হিসেবে যেন থাকে, যেন যে ইকো নেটওয়ার্ক এবং অন্যান্য অর্গানাইজেশন যারা আসলে কাজ করতেছে, এইসব ইউথ অর্গানাইজেশন যারা আসলে এনভায়রনমেন্ট নিয়ে কাজ করতেছে, অন্যান্য বিষয় নিয়ে কাজ করতেছে, এগুলো যেন একটা লং রান পর্যন্ত এটা বজায় থাকে, এটা যেন খুব দ্রুত শেষ না হয়ে যায়। এন্ড হচ্ছে আমরা চাচ্ছি যে সবাই মিলেই আসলে এই সাস্টেইনেবল গোলগুলো আমরা আসলে অ্যাচিভ করতে। তো ভাই আসলে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসার জন্য, ভালো থাকবেন। ধন্যবাদ নাই তোমাকে। তো ইফতি ভাইয়ের কাছে চলে যাই, যে এই যে সাস্টেইনেবল বিষয়গুলো নিয়ে আপনারা কাজ করতেছেন, তো কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে করোনা পরবর্তী পরিস্থিতি সম্পর্কে যদি আপনারা কাজ করেন, করোনা পরবর্তী সময়ে এই দেশের এই সমাজের বিষয়গুলো নিয়ে, তো কোন কোন বিষয়গুলো নিয়ে আসলে এক্স্যাক্টলি আপনারা কাজ করবেন এবং আমাদের সকলের কাজ করা উচিত এই সাস্টেইনেবল এই যে পরিবেশটা ঠিক করতে, সেই জিনিসটাকে সাস্টেইন করানোর জন্য? জি ধন্যবাদ। যে আমরা ইকো নেটওয়ার্ক থেকে আমরা মূলত 5টি গোল নিয়ে কাজ করে থাকি। এইচডিডি 5টি গোল নিয়ে, সেই গোলগুলোর মধ্যে রিসেন্টলি হচ্ছে আমরা আরেকটি গোল আমরা অ্যাড করি 6 গোল হিসাবে, যেটা ছিল আমাদের হিউম্যানিটি নিয়ে। তো আমাদের গোলগুলোর মধ্যে আমাদের প্রথম মূলত 5টি গোল ছিল আমাদের পরিবেশ রিলেটেড। তো আমাদের ফিউচার প্ল্যান, যেটা করোনার পরবর্তী সময়, যে প্রথমে যেটা বললাম যে আমাদের একার পক্ষে বা শামীম ভাই যেটা বললো বা অন্যরা যেটা বললো যে আমাদের একার পক্ষে কিছু করা সম্ভব না, করতে হলে সবাইকে নিয়ে করতে হবে। তো আমাদের নেক্সট প্ল্যান যেটা হচ্ছে সেটা হচ্ছে কি আমাদের সোশ্যাল যে গুলো রয়েছে, সচেতনতা বৃদ্ধি রয়েছে, সেগুলো নিয়ে আমরা প্ল্যান করেছি। এবং আমরা যে স্কুল এবং আমাদের যেটা প্ল্যান, যে আমাদের রুট লেভেল থেকে আমাদের পরিবেশ নিয়ে সচেতনতা করা। আমরা যাচ্ছি যে স্কুল গুলো যেগুলো রয়েছে, প্রাইমারি স্কুলগুলো যে রয়েছে বাংলাদেশের যে বিভিন্ন জেলায়, বিভিন্ন জেলার যারা আমাদের অ্যাম্বাসেডর রয়েছে, তাদের মাধ্যমে আমরা স্কুলগুলোতে আমরা ক্যাম্পেইন চালাবো পরিবেশ নিয়ে, যে এবং বর্তমান পরিস্থিতিতে আমরা সবাই দেখতে পাচ্ছি পৃথিবীটা কিভাবে আগের রূপে ফিরে আসতে, মানে ফিরে পুরোপুরি না আসলেও কিছুটা হলে পরিবর্তন হয়েছে। এবং সেটাকে নিয়ে আমরা দেখাবো এবং উদাহরণস্বরূপ দেখাবো যে আমাদের কি কি করা উচিত, কি কি না করা উচিত, এগুলো নিয়ে আমরা হচ্ছে একটা সচেতনতা বৃদ্ধির প্রোগ্রাম করবো। এছাড়াও আমাদের আরো কিছু প্ল্যান রয়েছে, যে আমরা হচ্ছে যে এডুকেশনাল প্রোগ্রাম একটা প্ল্যান রয়েছে, যেখানে হচ্ছে যে আমরা পরিবেশকে আমরা পরিবেশ শিক্ষা নিয়ে আমরা বিভিন্ন ক্যাম্পেইন করার ইচ্ছা রয়েছে বিভিন্ন স্কুলগুলোতে। এর মধ্যে নেক্সট প্ল্যান হিসেবে আমরা মিরপুর ক্যান্টনমেন্টে আমরা নেক্সট প্ল্যান রেখেছি, আমরা সেখানে আমরা যাব। এবং রূপনগর মডেল স্কুলিং কলেজে সেখানেও আমাদের প্ল্যান রয়েছে, সেখানে আমরা করোনা পরিস্থিতি পরবর্তীতে আমাদের নেক্সট প্ল্যান কার্যকর করব। এছাড়াও আমাদের অনলাইন অ্যাক্টিভিটির কিছু কাজ রয়েছে, যেমন আমরা অনলাইন অ্যাক্টিভিটি হিসাবে আমরা রিসেন্টলি একটি ইভেন্ট আমরা লঞ্চ করেছি, যেটা ছিল যে আমরা হচ্ছে যে 3টা সেগমেন্ট ছিল, যেখানে হচ্ছে যে ফটোগ্রাফি, আমাদের আর্ট এবং হচ্ছে যে আর্টিকেল রাইটিং। মূলত আমাদের এই সেগমেন্টটার মূল উদ্দেশ্য ছিল যে মানুষকে সচেতনতা করা এবং একটি কন্টেস্টের মাধ্যমে মানুষকে পরিবেশ নিয়ে কিছু জানানো। কারণ হচ্ছে যে এই কন্টেস্টের মাধ্যমে না মানুষ মানে জানতে পারবে যে একটা ফটোগ্রাফির মাধ্যমে কিন্তু একটা পরিবেশ নিয়ে একটা মেসেজ দেওয়া যায়, একটা আর্টিকেলের মাধ্যমে একটা মানুষ একটা জানতে পারবে যে পরিবেশ নিয়ে সে একটা মেসেজ দিতে পারবে, কিংবা একটা আর্টের মাধ্যমে সে একটা মেসেজ সবাইকে জানাতে পারবে। তো আমাদের মূল প্ল্যান হচ্ছে যে আমাদের ওয়ার্ক মানে ফিল্ড ওয়ার্কের পাশাপাশি আমরা হচ্ছে যে আমরা ইয়েতেও আমরা কাজ করব। আমরা যে সোশ্যাল ওয়ার্ক গুলো রয়েছে, মানে সোশ্যাল মিডিয়াতে আমরা মানে আমাদের সচেতনতা গুলো বৃদ্ধি করব। দুইভাবে আমরা সচেতনতা বৃদ্ধির জন্য প্ল্যান সাজিয়েছি এবং সেটা কাজ করবে। ইনশাআল্লাহ আমরা আরো প্ল্যান আমরা গ্রহণ করছি, সেগুলো এখনো প্রস্তাবনা আকারে রয়েছে, যেগুলো এখনো হয়নি। ইনশাআল্লাহ সেগুলো হবে, ইনশাআল্লাহ সবাই দেখতে পাবে। জি জি, আসলে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা আসলে লাইভের একদমই শেষ মুহূর্তে চলে এসেছি। শামীম ভাই আসলে তার ইলেকট্রিসিটি চলে যাওয়ার কারণে একটু বারবার প্রবলেমের মধ্যে পড়ছিলেন। তো আপনার দর্শক সকলকে একটু দুঃখিত যে আমরা আসলে এই কারণটিতে হচ্ছে আমরা আসলে অতিথিদের একটু যুক্ত রাখতে প্রবলেম হচ্ছে ইলেকট্রিসিটির কারণে। তৃপ্তি ভাই, আপনাকে যদি একদম শেষ মুহূর্তের জন্য জানতে চাই যে পরিবেশ যে পূর্বের
যদি আবার ফিরে যায়, বা ধরেন এই যে একটা ভালো একটা জায়গায় চলে আসতেছে, পরিবেশের অবস্থা, বায়ু দূষণের মাত্রা অনেক কমে গিয়েছে, আকাশে ধুলোবালি দেখা যাচ্ছে না, বাতাসের মধ্যে ধুলোবালির পরিমাণ কমে গিয়েছে, বৃষ্টি হচ্ছে পর্যাপ্ত পরিমাণ, গাছপালা সবুজে অভয়ারণ্য তৈরি হয়ে যাচ্ছে সুন্দর মতন, এই যে সবকিছু যে ক্রিয়েট হচ্ছে নতুন করে। তো এই বিষয়গুলো যদি জানতে চাই যে পরিবেশ যে পূর্বের মতন যদি বাজে অবস্থায় ফিরে যায়, সেক্ষেত্রে কি কতটুক সময় লাগতে পারে এই ক্ষেত্রে চলে যাওয়ার কারণে, বা আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে মানুষের কতটা বেশি অসচেতন হলে পূর্বের অবস্থায় ফিরে যাবে, তো সেইগুলো আসলে ধরে রাখবো আমরা কিভাবে, কিছু যদি বলতেন ছোট্ট করে। আসলে যে পূর্বের অবস্থায় যদি আমরা পৃথিবীটা ফিরে যাই বা পরিবেশ যদি ফিরে যায়, সেটা স্ট্যাটিক্যালি আমরা ধারণা করতে পারি, বা ধারণা করলেও আমরা মানে একজাক্টলি বলতে পারবো না যে কত বছর পরে আমরা ফিরে যেতে পারি, কারণ এর জি পুরোটা জি। নির্ভর করছে আমাদের উপরে। আমি বারবার একটা কথায় জোর দিচ্ছি যে আমরা একা কিছু করতে পারি না। আমাদের পরিবেশ তখনই পূর্বের জায়গায় ফিরে যাবে যখন হচ্ছে আমরা সবাই মিলে নিজেরা আমরা যখন সচেতন হব। সচেতন হব, সবাই মিলে আসলে এগিয়ে আসবো নিজের জি, থেকে। জি, এবং নিজের থেকে সচেতন হতে হবে। সেই ক্ষেত্রে আমরা বর্তমান যেমন আমরা যদি দেখি যে এখন বর্তমান জেনারেশন, যেটা আমাদের যে প্রজেক্ট ছিল যে আমরা জেনারেশন টু জেনারেশন কাজ করব। আমাদের বর্তমান জি জি। জেনারেশন আগের জেনারেশন কিন্তু পরিবেশ নিয়ে অতটা কাজ করেনি, কিন্তু আমাদের বর্তমান জেনারেশন সেটা নিয়ে কাজ করছে, এবং আমরা সেটা বিলিভ রাখি, জি জি। আমরা ইকোনেটার পরিবারের সবাই বিলিভ রাখি যে আমাদের জি। জেনারেশন পরবর্তী জেনারেশন যেটা আসবে জি। তারা আরো এই যে বেশি কাজ অসাধারণ করবে, একটা তারা উদ্যোগ আপনারা পরিবেশে গ্রহণ কাজ করেছেন, করবে। এই জন্য আসলে আপনাদের অসংখ্য ধন্যবাদ। শামীম ভাইয়ের কাছে যদি একদম শেষ মুহূর্তের জন্য জানতে চাই, যে আমরা আসলে শেষ মুহূর্তে চলে এসেছি, যে করোনা পরবর্তী পরিস্থিতিতে আমাদের সকলের উদ্দেশ্যে আপনি যদি কিছু উপদেশ দিতেন, যে আমরা সকলে কিভাবে করোনা পরবর্তী পরিস্থিতিতে পরিবেশ নিয়ে যেন কাজ করতে পারি, এন্ড আমরা সচেতন থাকতে পারি কোন কোন জায়গা থেকে, যদি একদম ছোট্ট করে বলতেন। শামীম ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? শামীম ভাইয়ের মেবি নেটওয়ার্ক অডিওতে হ্যাঁ। প্রবলেম। আচ্ছা, তাহলে ইফতি ভাই আপনি একটু বলেন যে আসলে করোনা পরবর্তী হ্যালো, শুনতে পরিস্থিতিতে পাচ্ছেন? আমাদের সকলের হ্যাঁ, যেটা উদ্দেশ্যে কিছু বলছিলাম সেটা উপদেশ। হচ্ছে যে আসলে এখন যে উপদেশটা হ্যাঁ, আমি শামীম ভাই বলুন, শামীম ভাইয়া। উপদেশ আমি শামীম ভাই, আপনি কি আচ্ছা, আমাদের আমার শুনতে যে পাচ্ছেন? যে উপদেশটা আমি দিতে যাচ্ছি সেটা হচ্ছে যে সর্বপ্রথম যে বলবো সেটা জি হচ্ছে জি। যে আমাদের সবাইকে আসলে নিজেদের সচেতন হতে হবে এখন, কারণ জি জি। করোনা প্রবলেমটা আমরা দেখতে পাচ্ছি দিন দিন হচ্ছে কনফার্ম কেসের পরিমাণ বেড়ে যাচ্ছে। তো এই সবকিছুর মধ্যে আসলে নিজেকে সেফ রাখবে, নিজে ভালো থাকতে হবে। দ্যাটস হচ্ছে আমি যেটা বলবো, সবাই নিজে সেফ এনশিওর প্রথমে, তারপর হচ্ছে ইনশাল্লাহ যখন পরিবেশ আবার আগের মতো হয়ে যাবে বা ক্রাইসিস যখন শেষ হয়ে যাবে, তখন নতুন পরিবেশ নিয়ে চিন্তা করার চিন্তা করবো বা চেষ্টা করবো বা করবো। তো এই জিনিসটার জন্য যেটা বলছিলাম, আমরা অনেক ইভেন্ট করছি, অনেক কথা বলছি, অনেক ভিডিও আপলোড দেওয়া হবে কিছুদিনের মধ্যে, কিভাবে হচ্ছে আমরা ক্রাইসিস এর পরবর্তী সময়ে কিভাবে পরিবেশকে ভালো রাখতে পারি। একটা জিনিস জি আমি জি। আরেকবার বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা যদি আমরা যদি এয়ার দূষণের কথা বলি, বায়ু দূষণ কিন্তু আগে অনেক বেশি ছিল, যেখানে হচ্ছে যে ট্র্যাকিং এও এক দুইয়ের মধ্যে ম্যাক্সিমাম টাইমে থাকতো যে ঢাকার জি এয়ার জি। পলিউশন এত বেশি। বাট সেখানে কিন্তু আমরা করোনার সময়ে কিন্তু দেখতে পাচ্ছি যে এয়ার পলিউশনের পরিমাণ অনেক বেশি কমে গিয়েছে। তো অনেক এই কমে জিনিসগুলোই গিয়েছে। আমাদেরকে ইন্ডিকেট করে যে আসলে আমরা পরিবেশের কতটা ক্ষতি করছি, পরিবেশের মানুষগুলো কিভাবে পরিবেশের ক্ষতি করছিল এতদিন তাদের ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টের জন্য। তো এই জিনিসটা আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে আমরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বা ইন্ডাস্ট্রিয়াল এতটা উন্নতি করার পাশাপাশি আমরা কিভাবে ভালো হতে পারি বিষয় নিয়ে চিন্তা করতে হবে। আমাদের সোসাইটির প্রত্যেককে এটা নিয়ে কাজ করতে হবে, আমাদের গভর্নমেন্টকে এটা নিয়ে কাজ করতে হবে, গভর্নমেন্টের পলিসি এরকম করতে হবে যেন হচ্ছে যে এই রুলস যেন খুব স্ট্রিক্টলি হ্যান্ডেল করা, কেউ যেন পরিবেশের ক্ষতি না করতে পারে। তো অবভিয়াসলি এভাবে হচ্ছে অবভিয়াসলি। আমরা পরিবেশের উন্নতি করতে পারি, নিজেদের উন্নতি করতে পারি। জি, পরিবেশ ভালো আপনাকে না আসলে থাকলে অসংখ্য প্রত্যেক ধন্যবাদ মানুষগুলো ভালো থাকবে না। আমাদের এত গুরুত্বপূর্ণ এবং তারপর হচ্ছে ইম্পর্টেন্ট আমি কিছু আরেকটা কথা বলে উপদেশ শেষ দেওয়ার জন্য। করতে চাই, জি জি জি, যেটা অবশ্যই একটু অবশ্যই। শুরুতে একবার বলেছিলাম, সেটা হচ্ছে যে ইকো নেটওয়ার্ক একদিনে উঠেনি, এবং ইকো নেটওয়ার্কে এত এই আসার জন্য এখানকার প্রত্যেকটা মানুষের আহ, কম বেশি সবাই অবশ্যই। এখানে এফোর্ট ছিল।
আমি যেটা বলছিলাম, এখানকার যে প্রত্যেকটা মেম্বার্স এর এখানে এফোর্ট, প্রত্যেকটা মেম্বার্স এর প্রত্যেকটা মেম্বার্স এর কাজের কারণে ইকো নেটওয়ার্ক আজকের এই পর্যায়ে চলে আসে, এবং আশা করি যে প্রত্যেকটা মেম্বার, প্রত্যেকটা সদস্য তারা ইকো নেটওয়ার্কের জন্য কাজ করবে, পরিবেশের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। জি, অসাধারণ। আবার এবং আমরা সকলেই চাচ্ছি যে এই যাত্রাগুলো যেন আসলে কখনো না থামে, আর অসংখ্য সদস্য আপনাদের সঙ্গে যুক্ত হোক, এই অসম্ভব সুন্দর একটি উদ্যোগের সঙ্গে যুক্ত হোক। তো ইফতি ভাইয়ের কাছে জানতে চাচ্ছি যে ইফতি ভাই, আপনি যদি আমাদের সকলের তরে কিছু উপদেশ দিতেন। সকলোত্তর উপদেশ বলতে আমি এই মুহূর্তে এটাই দিব যে দেখুন, যে শামীম ভাই যেটা বললো বা অন্যরা যেটা বললো যে একার পক্ষে সম্ভব না, সবাইকে এগিয়ে আসতে হবে। আমাদের ইকো নেটওয়ার্ক ছাড়াও আরো সংগঠন, বিভিন্ন অর্গানাইজেশন যারা পরিবেশ নিয়ে কাজ করে কিংবা সমাজের বিভিন্ন পেশাজীবী মানুষজন নিয়ে কাজ করে থাকে, সবগুলো মানুষদেরকে উচিত পরিবেশ নিয়ে এই মুহূর্তে চিন্তা করা। কারণ এখন যদি আমরা পরিবেশ নিয়ে না চিন্তা করি, সেটার এফেক্টটা আমাদের বর্তমান জেনারেশন না পেলেও আমাদের ফিউচার জেনারেশন, যেটা পরবর্তী জেনারেশন আসবে, তারা কিন্তু অবশ্যই সেটা ভোগ করবে। তাই এখন আমাদের জন্য চিন্তাটা অতটা না করলেও আমাদের ফিউচার জেনারেশন যারা আসবে তাদের জন্য হলে আমাদের অবশ্যই চিন্তা করা উচিত পরিবেশ নিয়ে। অবশ্যই এটাই। এছাড়া হচ্ছে যে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের যেটা শামীম ভাই বললো যে আমাদের বর্তমান বিশ্ব হচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল এবং ইকোনমিক্যাল ডেভেলপমেন্ট করতে গিয়ে তারা হচ্ছে পরিবেশের দিকে নজর ওভাবে দিচ্ছে না। ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে আমি আপনাদের এই স্বপ্নদ্রষ্টা লাইভের মাধ্যমে আমাদের দেশের এবং দেশের যারা উচ্চপদস্থ যারা রয়েছে তাদেরকে আমাদের অনুরোধ থাকবে, এবং বর্তমান বাংলাদেশ সরকার যারা রয়েছে পরিবেশ নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে, যারা এছাড়াও যারা পরিবেশবিদ রয়েছে তাদের ক্ষেত্রে অনুরোধ থাকবে, তারা যেন যে এইসব ইকোনমিক্যালি ডেভেলপমেন্টের পাশাপাশি পরিবেশের সাথে যাতে ক্ষতি না হয় সে নিয়ে বিভিন্ন পলিসি গ্রহণ করা, এবং পলিসি গুলো যাতে ভালোভাবে ইমপ্লিমেন্ট হয়, পলিসিগুলো যাতে ভালোভাবে ইমপ্লিমেন্ট হয় সেখানে প্রপার একটা নজরদারি রাখা। তাহলে কিন্তু সবাই মিলে কিন্তু আমরা যদি কাজ করি তবে আমরা একটা সুন্দর পৃথিবী আমাদের পরবর্তী জেনারেশনকে উপহার দিতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা সকলকে আবারও জানিয়ে যাচ্ছি যে আজকের এই যে স্বপ্নদ্রষ্টা প্রেজেন্ট সোশ্যাল টক উইথ স্বপ্নদ্রষ্টাতে উপস্থিত ছিলেন ইকো নেটওয়ার্কের ফাউন্ডার এন্ড সিইও শামীম আহমেদ মৃধা ভাইয়া, এবং অন্যতম ডেডিকেটেড একজন মেম্বার এবং ক্যাম্পাস অ্যাম্বাসেডর এবং এক্সিকিউটিভ সঞ্জিত তাহার মিফতি ভাইয়া। তাদের মুখ থেকে আসলে আমরা শুনলাম যে পরিবেশ, অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সংকট উত্তরণের উপায় এবং আমাদের করণীয় এবং বর্জনীয় কাজগুলো। আমাদের সঙ্গে অসংখ্য মানুষ যুক্ত ছিলেন, এবং একজন আমাদের একজন মানুষ, একজন প্রিয় শিক্ষক, শ্রদ্ধেয় শিক্ষক মোহাম্মদ কলিমুল্লাহ স্যার, আদমজি ক্যান্টনমেন্ট কলেজের, সে কমেন্ট করেছেন যে বর্তমান পরিস্থিতিটা মনে রেখে ভবিষ্যৎ পরিকল্পনাগুলো আসলে নির্ধারণ করতে হবে, বা ভবিষ্যতে আমরা কি কাজ করব সেই বিষয়গুলো আসলে নির্ধারণ করতে হবে। তো আসলে স্যারের কথার সঙ্গে একমত রেখে আমি আসলে লাইভের আজকে একদমই শেষ দিকে ইতি টানতে যাচ্ছি যে স্যার যে কথাগুলো বললো ঠিক সেই দিকে লক্ষ্য রেখে কিন্তু ইকো নেটওয়ার্ক কাজ করে যাচ্ছে, যে বর্তমানে কোন ভুলগুলো আসলে হচ্ছে সমাজে, ভবিষ্যতে সেই ভুলগুলো যেন না হয়, এবং সেই দিক থেকে সচেতন থেকে একটা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট করা যায় এনভায়রনমেন্টটাকে সঙ্গে। এবং ইফতি ভাইয়া যেটা সবার প্রতি অনুরোধ রাখলেন যে শুধুমাত্র ইকোনমি, শুধুমাত্র সমাজের একটি স্তর, শুধুমাত্র মানুষ নিয়ে কাজ না করে এনভায়রনমেন্টাল ব্যালেন্সটা যেন ঠিক থাকে, সেই দিকে সবার নজরদারি প্রয়োজন এবং একসঙ্গে এগিয়ে আসা প্রয়োজন। আমি ইফতি ভাইয়ের সঙ্গে একাত্মতা পোষণ করছি, এবং স্বপ্নদ্রষ্টা সবসময় ইকো নেটওয়ার্কের পাশে থাকবে, এবং স্বপ্নদ্রষ্টা আশা করছে যে ইকো নেটওয়ার্ককেও সবসময় তারা পাশে পাবে। স্বপ্নদ্রষ্টা সমাজের কল্যাণে সবসময় কাজ করে যাচ্ছে। ঠিক করোনার পূর্ববর্তী পরিস্থিতিতে যখন ধুলোবালিতে একদম পুরো দেশ নাকাল হয়ে গিয়েছিল, ঢাকা যখন দিল্লির পরে অবস্থান করছিল বায়ু দূষণের লিস্টের মধ্যে, ঠিক তখন বিএফটি অনেক বড় করে আসলে স্বপ্নদ্রষ্টা একটা ইভেন্ট অর্গানাইজ করে, ফ্রি মাস্ক বিতরণ করা হয় এবং সকলকে আসলে বায়ু দূষণ সম্পর্কে সচেতন করা হয়। এই যে অর্গানাইজেশন গুলো কাজ করে যাচ্ছে, আশা করি সবসময় ইকো নেটওয়ার্ক আমাদের পাশে থাকবে, স্বপ্নদ্রষ্টার পাশে থাকবে, এবং ইকো নেটওয়ার্ক ভবিষ্যৎ অনেক ভালো ভালো কাজ করে যাবে এই আশা ব্যক্ত করে আমি এখানে শেষ করছি। ইফতি ভাইয়া আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং শামীম ভাইয়াকেও ধন্যবাদ। অবশ্যই ধন্যবাদ নাহিদকে, এবং অবশ্যই ধন্যবাদ স্বপ্নদ্রষ্টাকে। এছাড়াও ধন্যবাদ জানাই যে আমাদের সহযোদ্ধা যারা ছিল এবং বিএফটি যারা সহযোদ্ধা, যাদেরকে না মেনশন করলেই নয়, তারা হচ্ছে সাব্বির, ইফাত, মাহিন, মধু, তাদেরকে অবশ্যই করে। এছাড়াও হচ্ছে আমাদের ইকো নেটওয়ার্কের প্রত্যেকটি মেম্বার এবং ভলেন্টিয়ারকে, যাদেরকে ছাড়া আমাদের ইকো নেটওয়ার্কের বিভিন্ন কার্যক্রমগুলো করা সম্ভব নয়। এছাড়াও আমরা ধন্যবাদ জানাই
যারা হচ্ছে পরিবেশ নিয়ে কাজ করছে, পরিবেশ নিয়ে চিন্তা করছে এবং পরিবেশবিদ যারা রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে পৃথিবীটাকে আরো সুন্দর করার জন্য, আমাদের পরবর্তী জেনারেশনকে সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য তারা কাজ করে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ নাহিদকে এবং অসংখ্য ধন্যবাদ স্বপ্নদ্রষ্টাকে এমন একটি ভালো উদ্যোগ গ্রহণ করার জন্য, এবং আমরাও আশাবাদ রাখি যে আমাদের পরবর্তী যে কার্যক্রমগুলো রয়েছে সেই কার্যক্রমগুলোতে আমরা স্বপ্নদ্রষ্টাকে পাশে পাবো। ধন্যবাদ। জি, অবশ্যই ভাইয়া, আমরা গর্বের সঙ্গে আপনাদের সঙ্গে কাজ করে যাব। সকলকে ইফতি ভাইয়ার দুটো কথা আবারও স্মরণ করে দিয়ে চাই যে ইফতি ভাই আমাদের সকলের তরে দুটি কথা রেখেছিলেন যে সবাই এখন বাসায় থাকবেন, সেফ থাকবেন, সুস্থ থাকবেন। সকলে আমরা এই কথাগুলো মেনে চলবো, যে আমরা সকলেই বাসায় থাকার ট্রাই করব। ঠিক এখন 20,000 পার হয়ে গিয়েছে, 21,000 ঘরে চলে যাবে করোনা আক্রান্তের সংখ্যা। এই সময়টাতে আসলে সচেতন থাকি, আমরা সবাই পাশের মানুষটিকে সচেতন করি, পাশের বাসার মানুষটিকে সচেতন করি। আমরা সকলেই ভালো থাকি, সকলেই সুস্থ থাকি। করোনা পরবর্তী পরিস্থিতিতে আমরা পরিবেশ নিয়ে অনেক কাজ করে যাব, একসঙ্গে স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলবো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। স্বপ্নদ্রষ্টা থেকে সকলকে আবারও ধন্যবাদ। আল্লাহ হাফিজ, ধন্যবাদ।